মাতৃপিতৃহীন মীরা তখনই বুঝতে পেরে গিয়েছিল যখন তার স্বামী তাকে বলল, মীরা, আমাদের এই 1 বছরের সংসারেও মা তোমাকে মেনে নেয়নি, আমাদের এই সম্পর্কটাকে মেনে নেয়নি। প্রতিদিন তোমার নামে মার কাছে নালিশ শুনতে শুনতে আমি সত্যি তিক্ত এবং সত্যি আমি অতিষ্ঠ। দয়া করে আমাকে ছেড়ে চলে যাও, আমি আর এই ভার নিতে পারছি না। হয় তুমি বাড়ি ছেড়ে চলে যাও, নয়তো আমায় মেরে ফেলো। স্বামীর অসহায় মুখ পানে চেয়ে মীরা শুদ্ধ হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। কথার সারমর্ম বুঝতে বেগ পেতে হলো তার। বিমূঢ় দৃষ্টিপাত স্বামী ইয়ামিনের দিকে ফেলে মন্থর গলায় বলল, আমাকে ডিভোর্স দিতে যাচ্ছ? ইয়ামিন ইতস্তত বোধ করলো খানিকটা। প্রত্যুত্তরে বলে, যা ভাবছো তাই। মীরা অবাকের শীর্ষে। যে ছেলেটা তাকে ছাড়া কিছুই বুঝতো না, আজ সে ছেলেই কিনা তার কাছে মুক্তি চাইছে। মীরার শরীরে কম্পন অনুভব করলো। নিজেকে স্থির রেখে অস্ফুষ্ট স্বরে বলল, আমি মুক্তি দিলে কি তুমি আর মা শান্তি পাবে? হ্যাঁ, পাবো। ইয়ামিনের সোজাসাপটা উত্তর। অন্তঃস্থলে আঘাত অনুভব করলো মীরা। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলে ইয়ামিন, তবে এখন কেন পথ বদলাচ্ছ? ইয়ামিন নির্বিকার ভঙ্গিতে বলল, আবেগের বশে তোমায় নিজের ভালোবাসা ভেবে বিয়ে করেছিলাম, কিন্তু এখন সেই ভালোবাসাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তোমাকে ডিভোর্স দেওয়া ছাড়া কোনো উপায়ন্তর নেই আমার। আকস্মিকভাবে মীরা হেসে উঠল। ইয়ামিন চমকে গেল মুহূর্তেই। থমথমে মুখে মীরার মনোভাব বোঝার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো সে। মীরা শুকনো হাসি অধরে ভুলিয়ে বলে, কি চাচ্ছ, আজকে চলে যাব? ইয়ামিনের থমথমে মুখশ্রী একটু থমকে বলে উঠল, ঢাকার টিকিট আছে, আমার কাছেই আছে। আজকের বাস 2 ঘন্টা পর ছাড়বে, তুমি চাইলে যেতে পারো। মীরা তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে বলল, এখন বুঝি আমাকে চট্টগ্রাম থেকেও তাড়ানোর পরিকল্পনা করেছো? ইয়ামিন অপ্রস্তুত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মীরা তা দেখে ম্লান হেসে বলে, চিন্তা করো না, তোমার দ্বিতীয় বিয়েতে কোনো বাধা দিব না আমি। আজই চলে যাব এই শহর ছেড়ে, যে শহরে পাড়ি দিয়েছিলাম তোমার হাতে হাত রেখে। ইয়ামিন চমকালো এই ভেবে যে তার দ্বিতীয় বিয়ের কথা মীরা জানলো কি করে। তবে বিনা বাক্য ব্যয় করে মীরার হস্তে একটি বাসের টিকিট ধরিয়ে আর একটা মোটা খাম ধরিয়ে বলে, এখনো আমাদের ডিভোর্স হয়নি, তবে তুমি যাওয়ার পূর্বে তাও হয়ে যাবে। মীরা আর চোখে খামের দিকে তাকিয়ে বলে, এগুলো কি? ইয়ামিন গম্ভীর স্বরে বলে, টাকা। মীরা কড়া কথা শোনানোর জন্য যেই প্রস্তুতি নিবে তার পূর্বে ইয়ামিন বলে ওঠে, বিয়ের দেনমোহরের টাকা, এইগুলো তোমার প্রাপ্য ছিল। বলে ইয়ামিন গটগট পায়ে চলে গেল। মীরা তার যাওয়ার পানে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো। নিয়তির কি অদ্ভুত খেলা, যার সাথে এই শহরে পাড়ি জমানো তাকে মুক্তি দিয়ে এই শহর ছেড়ে চলে যাওয়া। ভাগ্য বড়ই বিচিত্র, কারো ভাগ্য থাকে রঙিন, আবার কারো বেরঙিন। মীরার মনে হচ্ছে তার ভাগ্য ঠিক তার জীবনের মতোই বেরঙিন। নেই কোনো পিতৃছায়া, নেই কোনো মাতৃছায়া। এতিম এই মেয়েকে প্রথম ছুঁয়েছিল ইয়ামিন নামক ছেলে। ইয়ামিনের বক্ষস্থলে গুটিসুটি মেরে শুলে পৃথিবীর সব থেকে সুখী নারী মনে করত নিজেকে। ইয়ামিনের বক্ষস্থল তার শান্তির জায়গা। তবে জানতো না যে ভাগ্য সব সময় কারো সহায় হয় না। আজ দ্বিতীয়বারের মতো মীরার সুখ কেড়ে নিল ভাগ্য। ডিভোর্স পেপারে সাইন করে মীরা এসে কোলাহলপূর্ব পরিবেশ দেখে কিঞ্চিত হাসলো। বিয়ের আমেজ মুহূর্তেই এসে পড়েছে বাড়িতে। বড় ছেলের দ্বিতীয় বিয়ে বলে কথা। মীরার দৃষ্টি গেল হলুদ পাঞ্জাবি পরিহিত ইয়ামিনের দিকে। তার আর ইয়ামিনের বিয়েটা ভীষণ সাদামাটা ভাবে হয়েছিল। ছিল না কোনো জাঁকজমক লাইটিং, ছিল না কোনো বিয়ের পোশাক, আর ছিল মুখে কোনো সাজ। শুধুমাত্র 3বার কবুল বলে শুরু করেছিল তাদের এই সংসারের যাত্রা। কিন্তু কে জানতো 1 বছর যেতেই যে এই সংসারে ফাটল ধরবে। মীরা নিজের অন্তঃস্থলের কষ্ট ব্যক্ত করতে চাইল না। যে এই কষ্টের মূল্য দিতে জানে না, তার কাছে তো নাই। মীরা গম্ভীর মুখে ইয়ামিনের সম্মুখে দাঁড়ালো। ইয়ামিনের খালাতো ভাই রেদওয়ান হেসে বলে, এই ভাবি, ব্যাগপত্র নিয়ে কই যাচ্ছেন? জামাইয়ের বিয়ে খেয়ে যাবেন না? কাল তো যেতে পারতেন। মীরা বুঝতে পারলো তাকে টিটকারি করে কথাটা বলা হয়েছে। রেদওয়ানের কথার
প্রত্যুত্তর না করে ইয়ামিনের দিকে কাগজ এগিয়ে দিয়ে বলল, আমি সাইন করে দিয়েছি, এবার আপনিও করুন। বলেই সেখানে এক মুহূর্ত না থেকে বেরিয়ে গেল। ইয়ামিনের বিস্ময়ে চোয়াল হাঁ হয়ে গিয়েছে। ভাবতেও পারেনি এত সহজে মীরা তাকে ডিভোর্স দিয়ে দিবে, কারণ মীরা তো তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। ইয়ামিন মাথা ঘামালো না। রেদওয়ান তেজপূর্ণ স্বরে ইয়ামিনকে বলল, এই বেয়াদব মেয়ে, নিজেকে কি ভাবে? হ্যাঁ, চারোজ একটা। ইয়ামিন বুঝতে পারল রেদওয়ান এই কথাটা কোন প্রেক্ষাপটে বলেছে, তাই প্রসঙ্গ ঘুরিয়ে বলল, বাদ দে, আপদ বিদেয় তো হয়েছে। যে বাড়িটিকে আপন ভেবেছিল, আজ সেই বাড়িটি তাকে নির্দ্বিধায় বেরিয়ে এলো। মীরা। দারোয়ান মীরাকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যেতে দেখে অবাক হলেন। তার জানা মতে মীরার পরিবার নেই, তবে মীরা যাচ্ছে কোথায়? তিনি এগিয়ে প্রশ্ন করলেন। মীরা মা, কোথায় যাচ্ছ তুমি? মীরা হাসলো, মলিন হাসি, নির্লিপ্ত ভঙ্গিতে শুধালো, আজকেই শেষ, আপনার সাথে আর দেখা হবে না চাচা, ভালো থাকবেন। মীরার প্রতিটা কথা মাথার ওপর দিক থেকে গেল দারোয়ানের। তা দেখে মীরা কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল। অজানা গন্তব্যহীন জায়গায় পাড়ি দিচ্ছে মীরা। বাসে উঠে নিজের সিটে বসে বাস ছাড়ার প্রহর গুনছে। প্রহর শেষে বাস ছাড়তেই ভাবলো ঢাকায় যে সে করবে কি করে খাবে। তার নতুন জীবনের আরেকটি অধ্যায় শুরু হবে সেখানে। মীরার মনে একাধিক প্রশ্ন, মস্তিষ্ক যেন একটারও উত্তর দিতে পারছে না। মীরার মনে কিঞ্চিত ভয় হানা দেয়। কি হবে তার? ব্যাগ থেকে দেনমোহরের সেই খামটা বের করলো। আন্দাজ করে বুঝালো এইখানে প্রায় 50,000-এর মতো আছে। ঢাকায় যে এই টুকিটাকি শুকনো খাবার কিনে নেবে, তারপর লেগে পড়বে একটা ফ্ল্যাটের খোঁজে, নয়তো কোনো জনবহুল জায়গায় রাত কাটিয়ে দেবে। একটা মেয়ের জন্য তা কতটুকু কষ্ট যার সাথে হয় সেই বোঝে। মীরা টাকার খামটা ব্যাগে পুরে জানালার বাইরে তাকালো। এক দমকা হাওয়া তার মুখমণ্ডলে পড়তেই খোলা চুলগুলো সরে গেল। গোছানো এক সাইডে রাখা চুলগুলো মুহূর্তেই অবিন্যস্ত হয়ে গেল। মীরার চুল মুঠো করে বাঁধতে ইচ্ছে হলো না। ইয়ামিনের সাথে থাকাকালীন কখনোই বাহিরে খোলা চুলে বের হয়নি। ইয়ামিনের কড়া নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আজ যেন সে স্বাধীন পাখি। মীরা পরপর দুটো নিঃশ্বাস নিল। কতদিন পর শান্তিতে নিঃশ্বাস নিতে পেরেছে সে জানে না। বাইরের খোলা আকাশ দেখতে দেখতে মীরা তন্দ্রা ঘরে চলে গেল। ঘুমন্ত মীরা টেরও পেল না সামনে কি হতে চলেছে, তার জন্য কি অপেক্ষা করছে। চোখ দুটো খুলতেই মীরা নিজেকে সাদা চাদরে বিছানায় আবিষ্কার করলো। নিভু নিভু চোখে চারদিক বুলিয়ে সে বুঝতে পারলো সে এখন হাসপাতালে উপস্থিত। হাতে ভর দিয়ে উঠে বসতে নিলে কয়েকজন অচেনা মুখমণ্ডল তার সামনে হন্তদন্ত করে উপস্থিত হয়। তাদের মধ্যেকার এক মেয়ে এগিয়ে এসে চিন্তিত গলায় বলে, তুমি ঠিক আছো? কষ্ট হচ্ছে না তোমার? চমকপ্রদ চেহারা, নিম্ন স্বরে বলে, আমি কোথায়? মেয়েটা প্রশ্ন শুনে মৃদু স্বরে বলে, তুমি যে বাসে ছিলে সেই বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল। গুরুতর অ্যাক্সিডেন্ট হয়, পুলিশ যায় ওখানে। তোমার সাথে যারা আহত ও নিহত হয়েছে তাদের পরিবারের খোঁজ পাওয়া গেলেও তোমার পরিবারের খোঁজ পাওয়া যায়নি। ওই মুহূর্তে আমরা উপস্থিত ছিলাম সেখানে, তাই আমরা আমাদের সাথে করে তোমাকে নিয়ে এসে চিকিৎসা করাচ্ছি। মীরা শুদ্ধ হতবাক নির্বাক দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটার দিকে। তার সাথে এত কিছু হয়েছে আর সে টেরও পায়নি। আত্মসম্মান একটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। মানুষ নিজের ভালোবাসাকেও বিসর্জন দেয় আত্মসম্মানের কাছে হেরে। মীরা নিজের আত্মসম্মান রক্ষার্থে 1 বছরের সংসার স্বামী ফেলে পাড়ি জমিয়েছে এক অজানা শহরে, নতুন গন্তব্যে, সুদূর ঢাকায়। আগামীতে কি হবে তার সাথে জানা নেই মীরার। সেই নতুন শহরে কতদিনই বা টিকতে পারবে সেও জানে না মীরা। নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করার পর তার মস্তিষ্ক যেন শূন্য হয়ে গিয়েছে, পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে। এই দুর্বল শরীর নিয়ে সে উঠবে কি করে? নিজের জন্য আশ্রয়স্থল খুঁজবে কি করে? তার টাকাগুলো তার কাছে নেই। নিজেকে এই মুহূর্তে সবচেয়ে অসহায় নির্জীব এক প্রাণী লাগছে মীরার। এই মেয়ে, ঠিক আছো তুমি? কারো বিচলিত প্রশ্ন। মীরার হতবুদ্ধি হয়ে নজর দেয় তার উপর। মেয়েটির অস্থির দুটি চোখখানা দেখে মীরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। মেয়েটা হতবাগের ন্যায় চেয়ে বলে,
কাঁদছো কেন তুমি? মীরাকে প্রশ্ন করেও জবাব পেল না মেয়েটি। হঠাৎ দৃষ্টি ফেলে বলে, এই মুহূর্তে তোমার উপর দিয়ে কি যাচ্ছে তা একটু হলেও আজ করতে পারছি। আচ্ছা, তুমি কি এই শহরে নতুন? মীরা নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দেয়। হুম। মেয়েটি আহতপূর্ণ দৃষ্টি ফেলে মীরার পানে। মীরা স্তব্ধ হয়ে বসে আছে। মেয়েটি শুষ্ক কষ্ট অনুভব করলো মীরার জন্য। এই শহরে তোমার কেউ আছে? না। মীরা সোজা সাপটা উত্তর দিয়ে ক্ষান্ত হলো। মেয়েটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার নামটা কি বলতে পারবে? মীরা। নির্বিকার উত্তর। তোমার কি যাওয়ার জায়গা নেই? মীরা অন্যমনস্ক থেকে মুখ ফসকে বলে উঠল, না। মেয়েটি খানিক অবাক হলো মীরার জবাবে। এত বড় শহরে এই তরুণী একা থাকবে, তার জন্য কতটুকুই বা নিরাপদ? মেয়েটি নিজের চিন্তা ব্যক্ত না করে মন্থর গলায় বলল, আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে কি চলবে? মীরা শুনে লজ্জিত বোধ করলো। বুঝতে পারলো মুখ ফুসকে কথাটা বলে ভুল করেছে। সে কারো দয়ার পাত্রী হতে চায় না। যেখানে সে নিজের আত্মসম্মান রক্ষার্থে স্বামীর বাড়ি ছেড়েছে, সেখানে সে কোনো দিনও আত্মসম্মানের পরোয়া না করে অন্যের সাহায্য নিয়ে ঢ্যাংঢ্যাং করতে পারবে না। মীরা অস্ফুট সুরে উত্তর দিল, আমি আপনার সাহায্য নিতে পারবো না। আপনি এমনিতেই আমার চিকিৎসা করিয়ে আমাকে ঋণী করে দিয়েছেন। মেয়েটি চমৎকার হাসলো। উত্তরে বলল, তোমাকে না আমার বেশ লেগেছে। আমার কোনো ছোট বোন নেই জানো, তাই আমি চাচ্ছি তোমাকে আমার বাড়িতে ছোট বোন করে নিয়ে যেতে। যাবে কি? মীরা চমকালো, চকিত নয়নে তাকালো মেয়েটির দিকে। শ্যামলা গরনের মায়াবী মুখটি ফুটে উঠেছে। কি অপরূপ সৌন্দর্যে আচ্ছাদিত মেয়েটি। না আপু, আমার পক্ষে সম্ভব না আপনাদের বাড়িতে আশ্রিতার মতো পড়ে থাকা। আপু বলে যেহেতু ডেকেছো, সেহেতু আপুর দায়িত্ব পালন করতে কেন আমাকে পিছিয়ে দিচ্ছ মীরা? আদ্রিকার অভিমানী স্বর। মীরা অবাক হলো। মেয়েটা এত দ্রুত কি করে তাকে আপন করে নিতে পারলো। মীরা নতজানু হয়ে বলল, আমি শুধু শুধু আপনাদের বোঝা হয়ে থাকতে পারবো না আপু। সমস্যাটা একান্তই আমার। আমি কাউকে জড়াতে চাই না। আদ্রিকা ভ্রু কুঁচকে তাকালো, তেজপূর্ণ স্বরে বলল, বোঝা হয়ে থাকতে কে বলেছে তোমায়? এই শোনো মেয়ে, তোমার এই শহরে কেউ নেই। এত বড় শহরে এক তরুণীর একা থাকা মানে কি জানো? তোমার মাথার উপর কোনো ছাদ নেই। কোনো ক্ষতি হলে নিজের জীবন নিয়ে কি কোনো ভয় ডর নেই নাকি? আছে, তবে আমি কারোর বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে চাই না। ওকে ফাইন, তুমি আমাদের বাড়িতে ভাড়া দিয়ে থেকো, তবুও আমার সাথে আমার বাড়ি আসো। এই মুহূর্তে তুমি একা একটা মেয়ে, এত বড় শহরে থাকতে পারবে না। জীবন অত সহজ না যতটা তুমি ভাবছো। মানুষ তোমার জীবনে আসবে, তোমাকে বুঝবে, তুমি তাদের জীবনে সবচেয়ে মূল্যবান কেউ। তারপর একটা সময় তোমাকে ছন্নছাড়া করে দিয়ে যাবে। আদ্রিকার কথা গভীর চিন্তায় ফেলে দিল মীরাকে। কিয়ৎক্ষণের জন্য মীরার কাছেও মনে হচ্ছে আদ্রিকার সাথে তার বাড়ি যাওয়াই শ্রেয়। সে তো আর ওইখানে ফ্রি থাকবে না, ভাড়া দিয়েই থাকবে। ছোটখাটো একটা জব খুঁজবে সে। আমি যাব, তবে ওখানে থাকলে আমি আমার বাসার ভাড়া দিব। মানা করবেন না দয়া করে। আচ্ছা, আমি তোমাকে অন্য জামা দিয়ে যাচ্ছি। হাসপাতালের এই জামাটা খুলে ওটা পরে নাও। বলেই বেরিয়ে গেল আদ্রিকা। ততক্ষণ চুপ করে থাকা বাকি সদস্য আদ্রিকার পিছে পিছে বের হলো। তাদের যেতেই মীরা নিজের চিন্তায় ডুব দিল। নতুন এক বাড়ি যাচ্ছে, সেখানে কি করে মানিয়ে নেবে নিজেকে? ওখানের মানুষেরা কেমন হবে? কেউ যদি তাকে পছন্দ না করে তবে সে যাবে কোথায়? শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য সে আদ্রিকার সাথে যেতে রাজি হয়েছে, নয়তো সে কখনোই যেত না। অচেনা একটা মেয়েকে নিজের বাসায় থাকতে বলা কি উচিত হয়েছে তোর আদ্রিকা? আদ্রিকা প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে তাকালো, হাতে জামা তুলতে তুলতে বলল, হ্যাঁ হয়েছে। কেন? মেয়েটা তোর পূর্ব পরিচিতও না, তবে কেন এত দরদ দেখাচ্ছিস রাস্তার মেয়েকে? বহুরূপীও তো হতে পারে। বান্ধবীর কথায় নাক মুখ কুঁচকে গেল আদ্রিকার। চবর্গীয় উচ্চারণ করে বলে, মেয়েটা আমার চেনা জানা না হলেও ওর কথা শুনে যা বুঝলাম ও অনেক অসহায়। ওর যাওয়ার কোনো জায়গা নেই। আমি ওকে বাসা দিয়ে যদি সাহায্য করে পুণ্য কমাতেই পারি, তবে সাহায্য করতে সমস্যা কোথায়? এমনিতেও আমাদের বাড়ির ভাড়াটিয়ারা গত মাসে ভাড়া ছেড়ে দিয়েছে। একটা ফ্ল্যাট 1 মাস ধরে পড়ে আছে।
কথাগুলো বলেই আদ্রিকা সবাইকে ঠেলে কেবিনের ভিতর প্রবেশ করলো। সবাই চোয়াল হা করে তাকিয়ে আছে আদ্রিকার পানে। আদ্রিকার এ রূপ যেন কারোরই হজম হচ্ছে না। মানুষের প্রতি এত দরদ আদ্রিকার কেন কোনো কালেই ছিল না। আচমকা আশ্রয়হীন মীরাকে দেখে তার কি হলো কে জানে। আদ্রিকা কেবিনে প্রবেশ করে মীরাকে তাড়া দেখিয়ে বলল, মীরা, দ্রুত ফ্রেশ হও, এই জামা ধরো। আজ বাড়িতে আমার বড় ভাই আসবে। যদি বাড়িতে দ্রুত না যেতে পারি তবে আমার কপালে শনি আছে। বলেই হাসতে হাসতে লাগলো আদ্রিকা। মীরা জোরপূর্বক হেসে জামা হাতে নিয়ে ফ্রেশ হতে গেল। গাড়ি ট্রেনের গতিতে এসে থামলো বিলাসবহুল এক বাড়ির সামনে। বাড়ির ঠিক সামনের দরজায় নেম প্লেটে আঁকাবাঁকা ভাবে লেখা হুমায়ুন মঞ্জিল। জল করছে। মীরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। বারবার তার বুক চিরে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। তার নতুন জীবনের সূচনা বোধহয় এখান থেকেই শুরু। এই বাড়ি থেকেই শুরু হবে তার জীবনের সংগ্রাম। এই বাড়ির মানুষরা কি তাকে আদৌ মেনে নিবে? তাদের কাছে তো সে নিতান্তই এক রাস্তার মেয়ে। আদ্রিকার বেশভূষা দেখে সে যতটা বুঝলো আদ্রিকা বেশ বড়লোক পরিবারের মেয়ে। আদ্রিকার স্ট্যাটাসের সাথে তার তো যায় না। তবে কেন আদ্রিকা তাকে এই বাড়িতে নিয়ে এলো? হুট করে কেউই এক অচেনা মেয়েকে বাড়ি নিয়ে আসে না, কিন্তু আদ্রিকা এসেছে। এর পেছনে কি কোনো রহস্য আছে, নাকি সে মানব দরদি বলে তাকে সাহায্য করেছে? হতেও পারে আদ্রিকা মানবতার খাতিরে তাকে এখানে এনেছে। মীরা, বের হও, এসে পড়েছি আমরা। আদ্রিকা মীরাকে বের হতে বলে চলে গেল ভেতরে। মীরা মন্থর পায়ে টলমল করে বেরিয়ে এলো গাড়ি থেকে। ভেতরে যেতে ভীষণ অস্বস্তি হচ্ছে তার। আদ্রিকা তাকে এইভাবে রেখে গেল কেন? তার তো মনে হয় না অস্বস্তিতে বাড়ির মাটিতেও পা পড়বে। অস্বস্তি কাকে বলে তা আজ মীরা ক্ষণে ক্ষণে টের পাচ্ছে। তাকে ভেতরে যেতে বলে সবাই চলে গিয়েছে, তবে কেউ তাকে সাথে করে নিয়ে গেল না কেন? যদি এইভাবে একাই ফেলে যেত তবে আসতে বলেছিল কেন? আদ্রিকার উপর কিঞ্চিত অভিমান জমল মীরার। গৃহে প্রবেশ করবে নাকি না ভেবে শেষ অবধি গৃহের মাটিতে পা রাখলো। শরীর কাঁপুনি দিয়ে উঠল মীরার। এখন থেকে সেও এখানেই থাকবে। এখানে সে নিজের নতুন জীবনের সূচনা করবে। প্রয়োজন জিনিস কিনতে হবে মীরার, তবে টাকা? তপ্ত শ্বাস ফেলল মীরা। বড় বড় মুখ করে ভাড়ার কথা ঠিকই বলে দিয়েছে, তবে এখন সে টাকা পাবে কোথায়? না আছে চাকরি, আর না আছে সেই 50,000 টাকা। শূন্য হাতে এখন সে কি করবে ভেবে কুল পাচ্ছে না। বাড়িতে প্রবেশ করার পর মীরা লক্ষ্য করলো বাড়িটি বাহির থেকে যতটা আকর্ষণীয়, ভিতর থেকে তার চেয়েও বেশ আকর্ষণীয়, পরিপাটি ও মনোমুগ্ধকর। মীরা প্রথমে ভেবেছিল ভেতর দিক থেকে সাধারণ ডুপ্লেক্স বাড়ির মতো হবে, তবে না, এটি ভেতর থেকে কয়েকটা ফ্ল্যাটের মতো বিভক্ত। মীরা বুঝতে পারল না কোথায় যাবে, কি করবে। তখনই হন্তদন্ত করে সিঁড়ি থেকে নেমে এলো আদ্রিকা। ভাবভঙ্গিতে তার চিন্তিত। মীরার সন্নিকটে এসে ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও মীরা। আমার ভাই এতদিন পরে দেশে ফিরেছে, তাই একটু বেশি উত্তেজিত ছিলাম। তোমাকে সাথে করে নিতে পারিনি, তবে আমার বন্ধুদের তো বলেছিলাম তোমাকে সাথে করে নিয়ে আসতে। পর মুহূর্তে তেজপূর্ণ দৃষ্টিতে চেয়ে ঝাঁঝ মিশ্রিত গলায় বলে, ফাজিলগুলো জেনে বুঝে তোমাকে একা রেখে দিয়েছে। সব কটাকে আজ উচিত শিক্ষা দিব। মীরা মিহি হাসল। আদ্রিকার মীরার হাত শক্ত করে বলল, এইখানের কর্নারের ফ্ল্যাটটা বাদে সবগুলোতেই ভাড়াটিয়া থাকে। এর উপরে আমাদের বাসা। আমাদের পরিবারটা অনেক বড়, যৌথ পরিবার যাকে বলে। মীরা নিশ্চুপ থেকে শুনে গেল আদ্রিকার প্রতিটা কথা। আদ্রিকা হাত ধরে তাকে বাড়ির ভেতর নিয়ে গেল। মীরা অবাক হয়ে বাসাটা দেখতে লাগলো। এমন সুষ্ঠুভাবে বাসা বানানোর পরিকল্পনা সবার মাথায় আসে না। মীরা বাড়িটা দেখে মুগ্ধ হলো। সবকিছু পরিপাটি করে রাখা। এই ফ্ল্যাট হলেও বেশ বড় জায়গা জুড়ে রয়েছে। দরজা দিয়ে প্রবেশ করতেই হলরুম পড়ে। সবাইকে সোফায় বসে গল্প করতে দেখে মীরা অপ্রস্তুত হয়ে গেল। তার হাত পা কাঁপছে মানুষগুলোকে দেখে। হয়তো নতুন পরিবেশের আসার জন্য তার মধ্যে ভয় কাজ করছে। হ্যাঁ, তাই হবে হয়তো। মীরা শুকনো ঢোক গিলে আদ্রিকার দিকে তাকালো। সে হাসি মুখে মীরাকে নিয়ে বাসায় প্রবেশ করলো। সবার নজর প্রথমে মীরার দিকে না পড়লেও যখন পড়লো সবার জোয়াল হা হয়ে গেল মীরাকে দেখে।
এটা মীরা বুঝতে বেশি বেগ পেতে হয়নি। অপ্রস্তুত ভঙ্গিতে আদ্রিকার পানে নজর দিল। আদ্রিকা তার দিকে তাকিয়ে ইশারায় ভয় না পাওয়ার জন্য আশ্বাস দিয়ে ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলল, তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? এক মাঝবয়সী মহিলা গম্ভীর স্বরে বলে ওঠেন। ওকে আদ্রিকা। মীরা। মীরার দিকে ইশারা করে বলল আদ্রিকা। আমি ওর নাম জানি না, কে ও? আদ্রিকা কোনো ভাবান্তর ছাড়া জবাব দিল, ও তো আমার এক অনলাইন বান্ধবী। ও পড়ালেখার জন্য ঢাকায় এসেছে। এখানে ওর থাকার জন্য কেউ নেই, তাই আমি বলেছি আমার বাসায় থাকতে। মুহূর্তেই মাঝবয়সী মহিলার মুখশ্রী থেকে গম্ভীর ভাবটা উবে গেল। হাসি মুখে এগিয়ে এসে বললেন, ও তাই বলো, ভাবছিলাম তুমি কাকে না কাকে নিয়ে এসেছো। বলেই মীরার দিকে এক পলক তাকালেন। আপাদমস্তক পর্যবেক্ষণ করে বললেন, তোমার নাম মীরা? মীরা জোরপূর্বক হাসল, নাজুক স্বরে বলল, জি। মহিলা মনোমুগ্ধকর দৃষ্টিতে চেয়ে বললেন, মাশাল্লাহ, নামটার মতোই সুন্দর তুমি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, এসো এখানে বসো তুমি। মীরা অপ্রস্তুত হাসল মহিলার দিকে তাকিয়ে। তিনি মীরার হাত খপ করে ধরে সোফায় জোরপূর্বক বসিয়ে দিয়ে কাউকে আদেশের সুরে বললেন, শাহিদুন, জলদি সবার জন্য চা নিয়ে এসো, বাসায় মেহমান এসেছে, তার জন্য আরেক কাপ চা এনো। মীরা বুঝতে পারল মহিলাটি বাড়ির সহায়তাকারীর আদেশ করেছেন। নতজন হয়ে ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল তাকে পর্যবেক্ষণ করে কয়েকজোড়া অচেনা তীক্ষ্ণ দৃষ্টি। নড়ে চড়ে বসল মীরা। মার্জিয়া বেগম অস্থির হয়ে বললেন, মীরা মা, সমস্যা হয়েছে কোনো? মীরা চটজলদি দুপাশে মাথা নাড়িয়ে নত হলো। মার্জিয়া বেগম নিশ্চিন্তে রান্নাঘরে গেলেন। তার যেতেই এক গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো মীরার কর্ণকুহরে। নিজের এই ছোট জীবনে সে প্রথমবার ইয়ামিনের কণ্ঠস্বরের প্রেমে পড়েছিল। এই পুরুষটার ও কণ্ঠস্বর কেন ইয়ামিনের মতো? তার এই কালো অতীত কি তার পিছন ছাড়বে না কোনোদিন? মীরা আর দৃষ্টিতে তাকালো পুরুষালী কণ্ঠের পুরুষটির দিকে। তিনি মীরার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। আদ্রিকা, তোর যে কোনো অনলাইন ফ্রেন্ডও আছে তা মাত্র জানলাম। মীরা ভয়ে ভয়ে ঢোক গিলল। তবে কি সে এখন ধরা খেয়ে যাবে যে সে আদ্রিকার বান্ধবী না? সত্য কখনো আড়াল হয় না, যতই মিথ্যা বলা হোক না কেন, সত্য একদিন না একদিন সবাই জানবেই। মীরার মনে কিঞ্চিত ভয় হানা দিল। তারা যদি জানতে পারে সত্যটা, তবে কি তারা তাকে বাড়ি থেকে বের করে দিবে? তখন সে যাবে কোথায়? মীরা ভীতু নয়নে আদ্রিকার দিকে তাকালো। আদ্রিকার মধ্যে কোনো ভাবান্তর নেই। সে সোজা সাপটা বলল, সবকিছু কি তোমাকে বলা যায় নাকি ভাইয়া? আদ্রিক থতমত খেল। বিরক্ত হয়ে বর্গীয় উচ্চারণ করে বলে, আমি তোর বড় ভাই, আমাকে বলবি না তো কাকে বলবি? আদ্রিকা উপহাসের সুরে বলল, আচ্ছা মানলাম, তবে মীরার ব্যাপারে জানার তোমার এত কিউরিসিটি কেন? সামথিং রং? আদ্রিকার কথায় আদ্রিক ও মীরা দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে। আদ্রিক ইতস্তত হয়ে ওঠে, দাঁড়ায়, কর্কশ গলায় বলে, ফাজিল, বড় ভাইয়ের সাথে কেউ উপহাস করে? আদ্রিকা উত্তর দিল না। আদ্রিকও এই প্রসঙ্গে কথা না বলে হনহন করে নিজের রুমে চলে যায়। আদ্রিকের যেতেই আদ্রিকার চাচা বলে ওঠেন, আদ্রিকার কথায় মাইন্ড করো না, ও না আসলে এমনই বেপরোয়া ধরনের। মনে নিও না মা, মীরা মা। মীরার মনটা আনন্দে ভরে ওঠে। এই বাড়িতে প্রবেশের পর থেকেই সকলে তাকে মীরামা বলে চলেছে। মাতৃপিতৃহীন এক মেয়ের কাছে এর থেকে আনন্দের কি হতে পারে যে তাকে কেউ ভালোবাসে, আদর করে মা ডাকছে। মীরা মুচকি হেসে বলল, মনে নেইনি আঙ্কেল। আদ্রিকের চাচা হাসলেন, কিছুটা অভিমানী সুরে বললেন, আঙ্কেল, এখন থেকে যেহেতু এই বাড়িতে থাকবে, সেহেতু ওদের সবার মতোই আমাকে কিন্তু বাবা রাখতে হবে, নয়তো খুব রাগ করব কিন্তু। মীরা চমৎকার হাসলো। আনন্দে চোখ উপচে জল গড়িয়ে পড়ল। সকলের বিস্ময়পূর্ণ দৃষ্টি ফেলল মীরার উপর। আদ্রিকের চাচা অনন্ত হুমায়ুন বললেন, এ কি, কাঁদছো কেন মীরা মা? মীরা তড়িৎ নিজের চোখের পানি মুছে বলল, মা বাবা না থাকায় এত ভালোবেসে কেউ ডাকেনি আমায়, তাই খুশিতে কান্না পেল। মীরার কথায় আর এক দফা অবাক হলো সবাই।
অন্তত হুমায়ুন মীরার মাথায় হাত বুলিয়ে বললেন, আমাকে তুমি বাবার মতোই ভেবো মীরামা। কে এই মেয়ে? কোথা থেকে এসেছে? বলতে বলতেই নেমে এলেন এক ব্যক্তি। তার কণ্ঠস্বর অনুসরণ করে সকলে তার দিকে তাকালো। সকলের চেহারা বিস্ময়ে কৌতূহলে হা হয়ে গেল। হলরুমে পিন পিন নীরবতা। সকলের দৃষ্টি বিস্ময় কৌতূহলপূর্ণ। মীরার চোয়াল বিস্ময়ে হা হয়ে গিয়েছে। মীরার ধ্যানে এক ভরাট কণ্ঠস্বর কর্ণকুহর পৌঁছালো মীরার। কি হয়েছে? তোমরা এইভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? এর আগে দেখোনি? আদ্রিকা নির্বিকার ভঙ্গিতে বলে, বড় আব্বু, তুমিও আদ্রিক ভাইয়ের সাথে দেশে এসেছো? আদ্রিকা যাকে বড় আব্বু বলে সম্বোধন করেছে তার দিকে তাকালো মীরা। পূর্ণ দৃষ্টি ফেলল তার উপর। বিস্ময়ে তার চোয়াল হা হয়ে গিয়েছে। সাহিল হুমায়ুনের দৃষ্টি পড়ে সোফায় বসে থাকা মীরার দিকে। এটাকে? মীরার দিকে ইশারা করে বললেন সাহিল হুমায়ুন। আদ্রিকা স্পষ্টভাবে জবাব দিল, আমার বান্ধবী। সাহিল হুমায়ুন এগিয়ে আসতে আসতে বললেন, ওর সাথে কি করে পরিচয় হয়েছে তোমার? অনলাইনে। সোজা সাপটা জবাব দিল আদ্রিকা। একদম নিয়ে ফের বলল, মীরা পুরো তোমার কার্বন কপি বড় আব্বু। আমরা সবাই দেখে অবাক হয়ে গিয়েছিলাম, এতটা মিল থাকে কি করে দুজন অপরিচিত মানুষের মধ্যে। সাহিল আর চোখে মীরার দিকে তাকিয়ে বললেন, পৃথিবীতে একই দেখতে 7 জন মানুষ আছে, তাই অবাক হওয়ার কিছু নেই, স্বাভাবিক। আদ্রিকা ঠোঁট এলিয়ে হেসে বলে, আচ্ছা বাদ দাও, তুমি হঠাৎ দেশে এলে কেন? প্রায় 19 বছর ধরে বাংলাদেশে আসি না। অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো, কিন্তু কাজের চাপে আসা হয়নি। এখন শুনলাম আদ্রিক আসবে, তাই ওর সাথে দেশে এসে পড়লাম। খুশি হওনি আমি আসাই? আদ্রিকা উৎফুল্ল হয়ে বলে, না, তা কেন হবে? তুমি আসায় আমি খুশি হয়েছি অনেক। ফের বলল, বড় আব্বু, কি এনেছো আমাদের জন্য? আদ্রিকার কথা শেষ হতেই সবাই হই হই করে লাফিয়ে উঠল। অর্থাৎ তাদের এই একই প্রশ্ন। তাদের চিৎকার শুনে আদ্রিক নিজের ঘর থেকে বেরিয়ে এলো। দাঁতে দাঁত চেপে আদ্রিকাকে বলল, কেন? আমি যা দিয়েছি তাতে তোদের হয় না? আরো লাগবে? লোভী সবগুলো। আদ্রিকা তেজপূর্ণ দৃষ্টিতে আদ্রিকের দিকে তাকিয়ে রাগী সুরে বলে, তোমার কি? আমি বড় আব্বুকে বলেছি কথার মাঝে ফোড়ন কাটার স্বভাবটা ঠিক করো। আদ্রিকার কথায় সকলে হেসে উঠল। আদ্রিক প্রত্যুত্তর না করে নিজের ঘরে যেয়ে পুনরায় সশব্দে দরজা লাগিয়ে দিল। আদ্রিকা তা অগ্রাহ্য করে সাহিলের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সাহিল ঠোঁট এলিয়ে হেসে বলে, তোমাদের সবার জন্য অনেক কিছু এনেছি, কাল দিব নে। এখন অনেক রাত হয়ে গেছে। বলেই মীরার দিকে ইশারা করে বললেন, এই মেয়েটাকে দেখে টায়ার্ড মনে হচ্ছে, ওকে ওর রুম দেখিয়ে দিয়ে আসো। সাহিলের কথায় আদ্রিকা বলল, ও হ্যাঁ, মীরা চলো তোমাকে তোমার ফ্ল্যাটে নিয়ে যাই। তৎক্ষণাৎ মার্জিয়া বেগম সেখানে এসে অস্থির গলায় বলেন, ফ্ল্যাট মানে কি বলছিস তুই আদ্রিকা? মীরা তো ফ্ল্যাটে থাকবে। মীরা বুঝতে পারলো আদ্রিকা ইচ্ছে করে তাকে ফাঁসিয়েছে। মার্জিয়া বেগম অভিমানী চোখে তাকিয়ে কিছু বলার কোনো প্রস্তুতি নিচ্ছেন তা দেখে মীরা অপ্রস্তুত হাসল। মীরামা, আমাদের বাসায় একটা রুম থাকা সত্ত্বেও তুমি আলাদা থাকবা কেন? ছি ছি, অতিথি আল্লাহর উপহার। অতিথিকে বেজার করা মানে আল্লাহকে বেজার। এক পা এমনিতেই আমার কবরে, এখন অতিথিকে বেজার করে পাপ করতে চাই না আমি। কথায় আছে, মানুষ ফাঁসলে সব দিক থেকেই ফাঁসে। ঠিক মীরাও ফেসেছে, তা ফেসেছে সব দিক থেকেই ফেসেছে। মানুষটা যেন মুহূর্তেই তার মায়ের স্থান দখল করে নিয়েছে। চাইলেও তার কথাকে অগ্রাহ্য করে মানা করতে পারছে না। যদি মন খারাপ করে এই ভেবে অন্তত হুমায়ুন মার্জিয়া বেগমের কথায় সায় জানিয়ে বলেন, অতিথি মানুষ আলাদা থাকবে কেন? আমাদের সাথে আমাদের পরিবার সদস্যদের মতো থাকবে যতদিন এই বাড়িতে আছে। মীরা বিচলিত দৃষ্টিতে তাকালো আদ্রিকার দিকে। আদ্রিকা ঠোঁট প্রসারিত করে হেসে বলে, আমাকে বলে কি লাভ? আমি তো 100 বারকে বলেছিলাম, আমার কথা তো শোনেনি। তোমরাই কিছু বলো। মার্জিয়া বেগম আর অনন্ত হুমায়ুনের জোড়াজোড়িতে শেষে মীরা রাজি হলো। সাহিল হুমায়ুনের দিকে নজর পড়তেই মীরা তার চোখের কোণে জল দেখতে পেল। সাহিল হুমায়ুন তাকে খেয়াল করে দ্রুত চোখে জল মুছে তড়িৎ গতিতে পা চালিয়ে হলরুম প্রস্থান নিলেন। মীরা আর অর্থ বুঝল না।
মার্জিয়া বেগম আর আদ্রিকা মিলে তাকে গেস্ট রুমে নিয়ে গেল। এখন থেকে সে এখানেই থাকবে। মানুষগুলোকে মীরা যতটা খারাপ ভেবেছিল, তারা মীরার কল্পনার চেয়েও বেশি ভালো। তাদের মন ভীষণ ভালো, সহজেই তারা মানুষের সঙ্গে মিশে যায়। আচ্ছা, তার কপালে এত সুখ সইবে তো? যেদিন তারা সত্য শুনবে সেদিন কি এত ভালো ব্যবহার করতে পারবে? সে ডিভোর্সে জানার পর তাদের প্রতিক্রিয়া কেমন হবে? মীরা ভাবতে পারল না। আদ্রিকার থেকেও এই কথা লুকিয়েছে সে। আদ্রিকাকে সে সত্যিটা বলে দেবে। কাউকে সে ধোকা দিতে চায় না। বাড়ির সামনে ল্যাম্পপোস্টের মৃদু আলোয় ছেলেটার চেহারা ভেসে উঠল মীরার চোখে। মীরা ভীতু দৃষ্টিতে চেয়ে বলল, আপনি এখানে? ছেলেটা মীরাকে অগ্রাহ্য করে বলল, আমার বাড়ি, আমার ছাদ, আমি থাকবো না তো কে থাকবে? মীরা অপ্রস্তুত হয়ে বলল, আমি ওইভাবে বোঝাতে চাইনি, আপনি আমাকে ভুল বুঝছেন। সমস্যা নেই। আপনি এত রাতে এখানে? ঘুম আসছিল না, তাই ছাদে এলাম। ছাদে এসে চিৎকার করতে নিচ্ছিলেন কেন? মীরা ইতস্তত বোধ করলো খানিকটা। শুকনো ঢোক গিলে বলল, আসলে আপনাকে এত রাতে ছাদে দেখে ভয় পেয়েছিলাম। আদ্রিক শব্দহীন হাসলো, বলল, আমি সময় মতো আপনার মুখ চেপে না ধরলে আজ আপনি আমাকে ক্যারেক্টারলেস প্রমাণ করে দিতেন সকলের সামনে, যে একদমই শোভাজনক হতো না। মীরা অপরাধ বোধ করলো। অপ্রস্তুত ভঙ্গিতে নতজানু হয়ে বলল, দুঃখিত, আমি সত্যিই বুঝতে পারিনি। আদ্রিক বলল, তুমি আদ্রিকা সেই অনলাইন বান্ধবী মীরা না? তুমি হয়তো বা আমার ছোটই, যেহেতু আদ্রিকার বান্ধবী আমি তোমাকে আর আপনি করে ডাকলাম না। মীরা অপ্রস্তুত হাসলো। আদ্রিক আর চোখে তা দেখলো। তারপর ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বলল, আমি তাহলে যাচ্ছি, ঘুম ধরেছে অনেক। বলে যেতে নিলে আবার কি ভেবে পিছে ঘুরে মীরার দিকে তাকিয়ে বলে, ও হ্যাঁ, দাদুর কাছে শুনেছিলাম এই ছাদটা রাতে একটা মেয়ের জন্য নিরাপদ নয়, তাও আবার এমন আগুন সুন্দরী মেয়ের জন্য। আমাদের ফ্যামিলির কোনো মেয়েই এত রাতে এই ছাদে আসে না। মীরা মনে কিঞ্চিত সাহস জুগিয়ে বলল, তো আদ্রিক আবারও ঘুরে যেতে যেতে বলল, তো কিছুই না, আমি খালি তোমাকে সাবধান করেছি। না মানে পরে কিছু হলে আমার দোষ দিতে পারবে না যে আমি তোমাকে অ্যালার্ট করিনি। মীরা ভয় ভয় ঢোক গিলল। আদ্রিক ভাবনা ভাবন্তর ছাড়া হেলে দুলে যেতে লাগলো। আচমকা মীরা দৌড়ে যেয়ে আদ্রিকের হাত শক্ত করে ধরে বলল, ভয় লাগছে আমার, আমাকে ও সাথে নিয়ে চলুন। আদ্রিক চমকালো, ভীষণভাবে চমকালো মীরার কর্মকাণ্ডে। পরক্ষণেই মুখ ঘুরিয়ে ঠোঁট প্রসারিত করে হাসলো আদ্রিক। মীরা আদ্রিকের হাত শক্ত করে ধরে ছাদ থেকে নেমে এলো। শব্দবিহীন পায়ে নিজের ঘরের সামনে গেল। ঘরে যেয়ে নিজের কর্মকাণ্ডের জন্য নিজেকে মনে মনে কয়েকটা কড়া কথা শোনালো মীরা। লোকটার হাত ধরলো কেন সে? ইস, তাকে এখনো বাজে ভাবলে? মীরার চিন্তা হতে লাগলো, লোকটা কি বুঝতে সে কোনো উদ্দেশ্য হাত ধরেছিল? মীরা মনে মনে ঠিক করলো কালকে সকাল হতেই সে আদ্রিকের ঘরে যেয়ে তাকে সরি বলে আসবে। সে চায় না আদ্রিক মনে তার জন্য কোনো রকম ভুল ধারণা পোষণ করুক। মীরা সকাল হতেই নিজের ঘর থেকে বেরিয়ে চলে গেল। মানুষের বাসায় থাকছে, তাদের সাহায্য না করলে কেমন দেখায়, সেই ভেবেই মীরা নিচে নেমেছে। টেবিলে বসে সকলের নাস্তা করছে। মীরা সবার দিকে চোখ বুলিয়ে এগোতে নিলে চোখ যায় আদ্রিকের দিকে। শ্যামবর্ণের সুঠাম দেহের মোহনীয় পুরুষ এলোমেলো চুলে মথর হয়ে নাস্তা করেছে, যেন এই সময় তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নাস্তা করা। মীরা এক পলক আদ্রিকের পানে চেয়ে মার্জিয়া বেগমের নিকট গেল। মার্জিয়া বেগম সবাইকে নাস্তা বেড়ে দিচ্ছিলেন। মীরাকে দেখে চমৎকার হেসে বললেন, সুপ্রভাত মীরামা, নাস্তা করতে বসে বড় চেয়ারে তোমার জন্যই আদ্রিকা খালি রেখেছে। ঘুমোচ্ছিলে বলে তোমায় আর জ্বালায়নি। মীরা উত্তরের পরিবর্তে শুকনো হাসি হেসে দিয়ে আদ্রিকার পাশে বসে। নতুন পরিবেশে, তাও আবার অচেনা সব মানুষের মাঝে বসে মীরার নাস্তা খেতে বেশ অস্বস্তি হচ্ছে। না, ইয়ামিনের বাড়িতে তো এমন হয়নি। তবে কি তার পাশে আদ্রিক বসেছে তাই এত অস্বস্তি হচ্ছে? মীরা আর চোখে আদ্রিকের দিকে তাকালো। নাক মুখ কুচকে নাস্তা খেয়ে যাচ্ছে। মীরা এক দৃষ্টিতে সেই বিরক্তিকর চাহনির দিকে তাকিয়ে রইল। আকস্মিকভাবে আদ্রিক তাকালো তার দিকে। আদ্রিক বিস্ময়পূর্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করলো মীরার দিকে। মীরা অপ্রস্তুত হয়ে বসলো। তড়িৎ নিজের দৃষ্টি ফিরিয়ে নিয়ে নাস্তা খেতে ব্যস্ত হয়ে পড়লো। আদ্রিক তা দেখে হাসলো।
চেয়ার টেনে মীরার নিকটবর্তী স্থানে এসে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, মীরা ম্যাডাম দেখি আদ্রিক হুমায়ুনকে ঘুরঘুর করে দেখতে অনেক পছন্দ করে, তাই না মীরা ম্যাডাম? আদ্রিকের আকস্মিক কথায় মীরা শুদ্ধ হয়ে গেল। ঘাড় কাত করে আদ্রিকের দিকে তাকালো। আদ্রিক নাস্তা খাচ্ছে। তবে কি তার ভ্রম ছিল? না, হতেই পারে না। মীরার গলায় খাবার আটকে গেল যেন। ভীতু দৃষ্টি ফেললো সবার ওপর। সবাই চুপচাপ মাথা নত করে নাস্তা খাচ্ছে, তাই এখানে কারো ধ্যান নেই। আমাদের বাড়িতে খাওয়ার সময় কেউ কথা বলে না, সাহিল আব্বুর জন্য। তিনি খাওয়ার সময় কথা বলা বিশেষ একটা পছন্দ করেন না। মীরা বিস্ফোরিত নয়নে তাকালো আদ্রিকের দিকে। তার মানে এই কথাটা তাকে আদ্রিকই বলেছে? আদ্রিক তাকে নিয়ে এইসব ভাবে? ছি ছি ছি। মীরা নিজেকে মনে মনে জঘন্য ভাষায় কথা শোনালো। আদ্রিকের দিকে তাকিয়ে বাঁকা হেসে ফিসফিসিয়ে বলে, ও, তবে এইসব আমাকে বলছেন কেন? এমনি মীরা ম্যাডাম। মীরা শুকনো ঢোক গিলল। মীরার মন চাচ্ছে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়াতে, তবে ভদ্রতার জন্য পারছেও না অভদ্রর মতো এই কাজ করতে। নতজান হয়ে চুপচাপ নাস্তা খেতে লাগলো। আদ্রিক তা দেখে আনমনে হাসলো। এই অপরিচিত মাইয়াডারে এই বাড়িতে রাখা ঠিক হইব না। ঝাঁজ মিশ্রিত স্বরে চিল্লিয়ে বলে উঠলেন মার্তুজা বেগম। তার নিকটবর্তী সকলে নতজানু হয়ে তার কথা শুনছে। সবাইকে এভাবে দমে যেতে দেখে এগিয়ে এসে বললেন, আম্মা, মেয়েটা অসহায়, মেয়েটার পরিবার নেই, ঢাকায় একদম একা। এমত অবস্থা যদি আমরা মানুষের সাহায্য না করি, তবে সৃষ্টিকর্তা আমাদের উপর অসন্তুষ্ট হবেন। আপনি সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করবেন? দমে গেলেন মর্তুজা বেগম। নাক টেনে বললেন, টিভিতে দেখোস না, এমনি অপরিচিত মাইয়াগুলা বাহানা দিয়া বাড়িতে ঢুকে পরে সব লুটপাট কইরা নিয়া জায়গা। মেয়েটার মন অনেক পবিত্র আম্মা, আমি কাল কথা শুনেই বুঝেছি। মর্তুজা বেগম ফুঁসে উঠলেন। পান চিবোতে চিবোতে বললেন, দুনিয়ার কতটুকু বুঝিস তুই? কালকে জন্মাইলি মাত্র আর শিখাইতে আইছস আমারে? আমি তোরে পেটে ধরছি নাকি তুই আমারে পেটে ধরছস? অনন্ত হুমায়ুন দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন এখন তার মাকে যদি কিছু বোঝাতে যান তবে লাভের লাভ কিছুই হবে না। উল্টো তিনি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আহাজারি শুরু করবেন। সেদিনেরই কথা জমি নিয়ে ঝামেলা লাগায় তিনি নিজের ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছিলেন সকলের ওপর। তারা না শুনলে তিনি পাড়া প্রতিবেশী ডেকে ছেলে ছেলের বউদের নিয়ে আহাজারি শুরু করে দিয়েছিলেন। প্রতিবেশীদের খুব কষ্টে বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছিলেন তারা। এই ঘটনার পর থেকে তার কথার বিরুদ্ধে কেউ যায়নি। পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে খারাপ হতে দেখে চুপ করে থাকা সাহিল হুমায়ুন মুখ খুললেন। সোফা থেকে উঠে মন্থর গলায় বললেন, মা, এরকম ব্যবহার করছেন কেন? মেয়েটাকে দেখে ভালোই তো মনে হচ্ছে, থাকলে তো আর সমস্যা নেই। মর্তুজা বেগম আঁচলে মুখ ঢেকে ফ্যাচ ফ্যাচ শব্দ করে কাঁদতে কাঁদতে বললেন, তুই কি বুঝবি? বিয়া শাদী না কইরা 19 বছর আগে বিদেশ গেছিলি, গতকাল ফিরলি। এই 19 বছরে কি তোর এই মার কথা একবার মনে পড়ছে? সাহিল হুমায়ুন থতমত খেলেন। অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, এখানে আমার বিয়ের কথা কেন এলো মা? আপনি কি আমার এই বয়সে এসে আমাকে বিয়ে দিতে চাচ্ছেন? সাহিল হুমায়ুনের সন্দিহান কথায় মর্তুজা বেগম আরো উচ্চ শব্দে কাঁদতে লাগলেন। উপস্থিত সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল মর্তুজা বেগমের দিকে। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলো আদ্রিক, তার পাশে আদ্রিকা। আদ্রিক তড়িঘড়ি করে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলল, দাদু, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? মর্তুজা বেগম কান্নার স্বর উচ্চ করে বললেন, তোর সাহিল আব্বুরে এত কষ্ট করে পড়ালেখা করাইলাম, সবার থেকে বেশি ওরে আদর দিলাম, আর ও বেইমানি করলো। কি বেইমানি? এই তো বিয়া না কইরা বিদেশ চলে গেল। আমার কষ্ট হয় না বুঝি? প্রতিদিন হাহাকারে বুকটা ফেটে যায়। সাহিল এতদিনে বিয়ে করলে আমার একটা নাতনি থাকতো, ও তোদের সাথে থাকতো। আদ্রিক ইতস্তত বোধ করলো নিজের দাদির কথায়। সকলে অবাক নয়নে তাকিয়ে আছে মর্তুজা বেগমের দিকে। তিনি চাচ্ছেনটা কি? আদ্রিক নড়ে চড়ে বলে ওঠে, তুমি কি সাহিল আব্বুর বিয়ে দিতে যাচ্ছ, তাও আবার ওনার এই বয়সে আসার পর? মর্তুজা বেগম মুহূর্তেই তেতে উঠলেন। রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, আমার সাহিল কি দেখতে কোনো অংশে কম নাকি? তোর লগে দাঁড়াইলে তোরে
ওর থেকে বুড়া মনে হবে। আদ্রিক এক ভ্রুকুচকে তাকালো মর্তুজা বেগমের দিকে, পরক্ষণে গগন ফাটানো হাসি দিয়ে বলে, ভালো তো। তোমার এই 50 বছরই ছেলের জন্য কি কচি বউ আনবা? না মানে যদি আনো তাহলে তাকে আগে থেকে আম্মু বলার প্রস্তুতি নেব। গম্ভীর কণ্ঠে বলে ওঠেন আদ্রিকের বাবা আদিল হুমায়ুন। মার্জিয়া বেগম আর চোখে স্বামীর দিকে তাকিয়ে তার হাবভাব বোঝার চেষ্টা করলেন, তবে ব্যর্থ হলেন। আদ্রিক আদিল হুমায়ুনের নিকটবর্তী এসে বলে, সিনেমার ডিরেক্টর দাদু হলে তো একটু আধটু আমারও অ্যাক্টিং করা লাগে। আদ্রিকের কথায় আদিল হুমায়ুন থমথমে দৃষ্টিতে তাকান সাহিলের দিকে। তার গম্ভীর মুখশ্রী ভালো লাগলো না তার। সাহিল হুমায়ুন আদিল হুমায়ুনের দিকে তাকিয়ে মর্তুজা বেগমকে উদ্দেশ্য করে বলেন, মা, আপনার কি মাথা আদৌ ঠিক আছে? এই বয়সে এসে আমি নিজের থেকে কোনো ছোট মেয়েকে বিয়ে করতে পারবো না। খালি ছোট কেন, বড়, সমবয়সী কোনো মেয়েকেই না। আমি একাই সুখে আছি। দয়া করে আমাকে আবার ফিরে যেতে বাধ্য করো না। মনে রেখো, যদি একবার ফিরে যাই তবে এই বাড়িতে লাশ হয়েই ফিরবো। মর্তুজা বেগমের থমথমে মুখমণ্ডল ভেবেছিলেন ছেলেকে অসুস্থতার বাহানা দিয়ে দেশে এনে গ্রামে তার পরিচিত এক চাষার কন্যার সাথে বিয়ে দেবেন। চাষাকে লক্ষ টাকা দিলে এমনিতেই রাজি হতো, কিন্তু তার পরিকল্পনায় পানি ঢেলে চলে গেলেন সাহিল হুমায়ুন। তিনি খুব ভালো করেই জানেন সাহিল হুমায়ুন একরোখা মানুষ, যা বলেন তাই করেন। একবার ছেলেকে ফিরে পেয়েছেন আর একবার হারাতে চান না। সাহিল হুমায়ুনের চলে যেতে সকলে এক এক করে স্থান পরিবর্তন করতে লাগলো। আদ্রিক নিজের দাদির দিকে তাকিয়ে চলে গেল। তিনি তখনও জোয়াল হা করে বসেছিলেন। সবকিছুই তার বোঝার বাহিরে ছিল। পড়ালেখা শব্দটা উচ্চারণে সহজ হলেও চলমান রাখাটা একটা মেয়ের জন্য ভীষণ কঠিন। মাতৃপিতৃহীন এক মেয়ের জন্য তো পড়ালেখা চলমান রাখাটা সৌভাগ্য। মীরা আদ্রিকার মুখে নিজের পড়ালেখার কথা শুনে এক প্রকার শুদ্ধ হয়ে গিয়েছিল। সে আবারও পড়ালেখা করতে পারবে, এই সৌভাগ্য আছে তার। পর মুহূর্তেই মুখখানি চুপসে গেল। পড়ালেখা করতে গেলে তো অনেক টাকা লাগে, এত টাকা সে পাবে কোথায়? মীরা গোমরা মুখে আদ্রিকার দিকে তাকালো। আদ্রিকা গভীর মনোযোগে ফোনে কিছুক্ষণ দেখতে ব্যস্ত। মীরা ভাঙা ভাঙা গলায় শুধালো, আদ্রিকা আপু? আদ্রিকা মাথা তুলে মীরার দিকে তাকালো, পরক্ষণেই ফোনের দিকে তাকিয়ে বলল, বলো। মীরা রাশভারী কণ্ঠে বলল, আমার লেখাপড়া করা সম্ভব না আপু। আদ্রিকা খানিক রাগ দেখিয়ে বলল, এই মেয়ে চর্চিনো, লেখাপড়া না করলে তোমাকে কেউ চাকরিতে নেবে তোমার মনে হয়? মীরা থমথমে মুখে তাকালো আদ্রিকার দিকে, নতজানু হয়ে বলল, চাকরি না করলে লেখাপড়ার খরচ চালাবো কি করে? কতদূর অবধি পড়েছো তুমি? পুরুষালী গম্ভীর কণ্ঠকে অনুসরণ করে দরজার দিকে তাকালো আদ্রিকা ও মীরা। আদ্রিককে ভ্রুকুচকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেল মীরা। আদ্রিক দরজা পার করে ঘরে প্রবেশ করতে করতে বলল, কতটুকু পড়েছো তুমি? হ্যাঁ, এইচএসসি। থমথমে মুখে জবাব দেয় মীরা। আদ্রিক খানিক সময় চিন্তা করে বলল, একটা ভালো চাকরি পাওয়ার জন্য অন্তত ভার্সিটিটা কমপ্লিট করতে হয়। তবে তুমি অন্তত আব্বু স্কুলে জব করতে পারো, পাশাপাশি নিজে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতিও নিতে পারো। মীরা চিন্তিত বোধ করলো আদ্রিকের কথায়। কিছু বলার জন্য চোয়াল হাঁ করতে নিলেই আদ্রিক থামিয়ে দিয়ে বলল, অ্যাডমিশন টেস্টের বই নিয়ে চিন্তা করো না, আপাতত আমি ফ্রি আছি, আমি দেখে নেব। আদ্রিকের যে পড়ানোর ব্যাপারটা ভালো লাগলো না মীরার। ভদ্রতার খাতিরে তার সাথে অভদ্রতামিও করতে পারছে না। আদ্রিকার দিকে অসহায় চোখে তাকালে আদ্রিকা ঠোঁট প্রসারিত করে হেসে বলে, দেখেছো মীরা, আদ্রিক ভাইয়া তোমার সব সমস্যার সমাধান করে দিল। কাল তুমি অন্তত আব্বুর স্কুলে যেয়ে চাকরির ব্যাপারটা পাকাপোক্ত করে এসো, কেমন? মীরা প্রত্যুত্তর করার পূর্বেই আদ্রিকা হাতের মুঠোয় ফোন শক্ত করে ধরে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার পূর্বে আদ্রিকা ভুলবশত দরজাটা বন্ধ করে দিয়ে গিয়েছে তা দেখে মীরার ছোট মনে কিঞ্চিত ভয় জমল। সে আর আদ্রিক এক রুমে বন্দি। আদ্রিক মীরার দিকে একবার ভ্রুকুচকে তাকিয়ে দরজার কাছে গেল। দরজার হাতল ধরে টান দিয়ে খোলার চেষ্টা করেও ব্যর্থ হলো। মুখ দিয়ে চ বর্গীয় উচ্চারণ করে বলল, শিট, আদ্রিকা মস্ত বড় ভুল করে চলে গেল। মীরা মন্থর গলায় বলল,
কি হয়েছে? আদ্রিক মীরার দিকে শান্ত দৃষ্টিপাত রেখে এগিয়ে আসতে আসতে বলল, আদ্রিকা দরজা বন্ধ করে দিয়ে গেছে। এই দরজাটায় সমস্যা আছে, বন্ধ করলেই লক হয়ে যায়। আদ্রিকের কথায় মীরার আত্মা কেঁপে ওঠে। বিস্ময়পূর্ণ চোখে আদ্রিকের দিকে তাকিয়ে বলে, এখন কি হবে? আদ্রিক মীরার পাশে বসে বলে, অপেক্ষা করতে হবে। মীরা শুকনো ঢোক গিলে জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নিল। সে একা একটা মেয়ে, কোনো পরপুরুষের সাথে এক রুমে থাকবে কি করে এখন? মীরার ভয় পাওয়া দেখে আদ্রিক বিরক্ত বোধ করলো। মীরাটা কি তাকে বাজে ছেলে ভাবছে যে একা পেয়ে সে তার সুযোগ নিবে? আদ্রিক ঠোঁটের অর্ধভাগ কামড়ে বলল, ভয় পাচ্ছ কেন মীরা? আমি বাঘ না ভাল্লুক? মীরা আদ্রিকের দিকে তাকিয়ে ভয়ে ততস্ত্রত হয়ে বিড়বিড় করে বলল, তার চেয়েও বেশি কিছু। মীরার বিড়বিড়িয়ে বলা কথা আদ্রিকের কর্ণকুহরে পৌঁছাতেই ঘাড় বাঁকিয়ে হাসল সে। পর মুহূর্তে মীরার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বলে, আমি তো ডেঞ্জারাস। মীরা দুপাশে মাথা নাড়ালো। আদ্রিক দুষ্টু হেসে বলল, তো কি বললে ওই সময়? ওই কি বললাম? আদ্রিক মীরার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, আচ্ছা। মীরা নিজের দৃষ্টি সরিয়ে প্রত্যুত্তর করলো, কইছিলাম এই অপরিচিত মাইয়াডারে বাড়িতে রাখিস না। ফোলা মাইনসে কি এত কিছু বুঝে যে এখানে মধু সেইখানে মৌমাছির তারা। মর্তুজা বেগমের গগন কাঁপানো চিৎকার শুনে সকলে মস্তক নতজানু হয়ে থ মেরে দাঁড়িয়ে রইল। মীরার হাত পা অবশ হয়ে আসছে। নিজেকে এইভাবে কলঙ্কিত হতে দেখে কি বলবে ভেবে কুল পাচ্ছে না। মীরার বেগতিক অবস্থা দেখে মর্তুজা বেগম কথা শোনানোর আরো সুযোগ পাচ্ছেন। তিনি তর্জনে তাক করে মীরার উদ্দেশ্যে বলে, এই মেয়ে, সত্যি কইরা কও, তোমরা অতক্ষণ ওই ঘরে কি করতেছিলা? মর্তুজা বেগমের কথায় মীরা হতবাক নির্বাক। শুদ্ধ দৃষ্টিপাত নিপেক্ষ করে তার উপর মর্তুজা বেগমের প্রত্যুত্তরে সে কি বলবে ভেবে পেল না। আকস্মিক ফুপিয়ে উঠল সে। সবাই থমথমে মুখে তার দিকে তাকালো। আদ্রিক এতক্ষণ চকিত চেহারায় তাকিয়েছিল মেঝের দিকে। নিজের দাদির এই কথা শুনে বলল, ঘরে কি করছিলাম সেটা জানার এত আগ্রহ কেন তোমার? আদ্রিকের কথায় সবাই আরেক দফা হতবাক হয়ে তাকালো তার দিকে। ঘটনা বাড়ির সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। মর্তুজা বেগম মুহূর্তেই তেতে উঠলেন, মুখ বাঁকিয়ে বললেন, তুই জানা লাগবো না। তোর জন্য আমাগো সম্মানহানি হইব আর আমি মাইনে নিব। আদ্রিক পরপর দুবার ঘন ঘন নিঃশ্বাস নিল। দাদির প্রত্যেকটা কথা তার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। তবুও মুখের উপর তর্ক করতে পারছে না, কারণ সেই শিক্ষাটা তার পরিবার থেকে সে পায়নি। আদ্রিককে চুপ থাকতে দেখে মার্জিয়া বেগম এগিয়ে এলেন। আদ্রিকের বাহু ধরে বললেন, আদ্রিক, তুমি কি মীর আমার সাথে বাজে কিছু করেছো? আদ্রিক বিস্ফোরিত নয়নে তাকায় নিজের মায়ের দিকে। তার নিজের মা তাকে অবিশ্বাস করছে। যে মা তাকে চোখ বুজে বিশ্বাস করত, আজ সেই মা তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। আদ্রিক এক ঝটকায় মীরার দিকে তাকালো। মীরা সে কখন থেকে ফুপিয়ে যাচ্ছে। আদ্রিক তত্রস্থ পায়ে মীরার দিকে এগিয়ে ওর বাহুদয় শক্ত করে চেপে ধরলো। মীরা, আমি কি তোমার সাথে বাজে কিছু করেছি? তুমি বলো। মীরা ক্রোধনরত অবস্থায় জবাব দিতে পারল না। আদ্রিককে রাগানোর জন্য তা যথেষ্ট। আদ্রিক মীরাকে পরপর দুবার ঝাঁকিয়ে বলল, এই মেয়ে, আমি তোমাকে কিছু করেছি? যদি মিথ্যা বলো, যা করিনি তা করতে বাধ্য হব। মীরা ভয়ে শব্দ করে কেঁদে উঠল। হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, না, আপনি এমন কিছুই করেননি। মীরার কান্নার স্বর এত বেশি ছিল যে আদ্রিক ছাড়া তার কথা কেউ বুঝতে পারেনি। আদ্রিক মীরাকে ছেড়ে সবার দিকে তাকিয়ে বলে, দেখেছো ও কি বলছে? আমি ওকে কিছুই করিনি। বিশ্বাস হয়েছে এবার? কারো মুখে রা নেই। আদ্রিক ভ্রু কুঁচকে তাকালো সবার দিকে। সবাই বিস্ময় চোখে তাদের দিকে তাকিয়ে আছে। মার্জিয়া আদ্রিকের দিকে একবার তাকিয়ে মীরার কাছে এসে বলে, মীরামা, ঠিক আছো তুমি? মার্জিয়ার কথায় আদ্রিক তার দিকে তাকালো। মার্জিয়া চোখ ছলছল করছে। আদ্রিক মার্জিয়ার এহেন কথার সারমর্ম বুঝতে পারল না। মর্তুজা বেগম নিজের মতো আহাজারি করছেন। সাহিল হুমায়ুন পরিস্থিতি বুঝতে পেরে বললেন, ভাবি, আপনি বাড়ির ছেলেকে অবিশ্বাস করছেন? মার্জিয়া গম্ভীর স্বরে বলেন,
ছেলে বাড়ির হোক বা বাহিরের, ছেলে তো ছেলেই। মীরা শুদ্ধ দৃষ্টিতে তাকালো মার্জিয়ার দিকে। মার্জিয়ার কথার অর্থ বুঝতে পারল না সে। মর্তুজা বেগম মেকি সুরে কান্না করতে করতে বললেন, এই ছেলে আমার সম্মানহানি করে ছাড়বে। মার্জিয়া, আদিল, তোরা কিছু কর, নইলে আমি কিন্তু আত্মহত্যা করব। থমথমে পরিবেশে কারো মুখে রা নেই। মীরা শুদ্ধ অবশ শরীরে দাঁড়িয়ে আছে, চোখের পানি গালে লেপ্টে আছে। সবাইকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিকার মনে কিঞ্চিত সন্দেহ জাগে। সবাই তো এত চুপচাপ থাকার মানুষ নয়, তাছাড়া সকলের মুখে এত অন্ধকার কেন? আদ্রিকা মন্থর পায়ে এগিয়ে আসতে আসতে বলল, সবাই মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? মর্তুজা বেগম মুখ ঝাপটি মেরে বললেন, কই আসিলা তুমি? আমি তো ভার্সিটি গিয়েছিলাম। কি হয়েছে এখানে? মর্তুজা বেগম কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই মার্জিয়া বেগম আদ্রিকাকে সংক্ষেপে বলল। সব শুনে আদ্রিকা মাথায় হাত দিয়ে বসে পড়ল। পরক্ষণে ঠোঁট এলিয়ে হেসে বলল, মর্তুজা বেগম আদ্রিকার কথায় ক্ষেপে উঠলেন, চিবিয়ে চিবিয়ে বললেন, বড়দের সাথে কেমনে কথা কইতে হয় জানোস না, বেয়াদব। আদ্রিকা নেত্রপল্লব আকারে ছোট করে মর্তুজা বেগমের দিকে তাকালো। প্রত্যুত্তর না করে ঠাট্টার সুরে বলল, তোমরা ব্যাপারটা যেভাবে নিচ্ছ, আসলে ব্যাপারটা তেমন না। দরজাটা আমি লাগিয়েছিলাম ভুলবশত। আদ্রিকার এহেন কথায় উপস্থিত সকলের জোয়াল হা হয়ে গেল। আদিল হুমায়ুন গম্ভীর্যের সহিত বললেন, ঘটনা কি খুলে বলো। আদ্রিকা এক এক করে তখনকার ঘটে যাওয়ার সব কথা সবার সামনে তুলে ধরল। সব শুনে মর্তুজা বেগমের মুখ চুপসে গেল। চোরের ন্যায় আঁচলে দ্রুত গতিতে মুখ ঢাকলেন। সবাই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তিনি সকলের দৃষ্টি উপেক্ষা করে বাজখাই গলায় বললেন, আমার দিকে এমনি তাকাস কেন তোরা? আমি হইলাম গিয়া পুরান যুগের মানুষ। অবিবাহিত যুবক যুবতীরে এক কামরায় দেখলে ভুল বুঝবই। মায়ের কথায় সাহিল হুমায়ুন খানিক রাগ দেখিয়ে বললেন, তাই বলে আপনি বাড়ির ছেলেকে সবার সামনে চরিত্রহীন উপস্থাপন করবেন? আপনার উচিত ছিল আমাদের সবাইকে একসঙ্গে করে কথা বলা। কাজে আপনি বোকাদের মতো কাজ করে বসেছেন। মীরা মেয়েটার মনে কতটুকু আঘাত লেগেছে আপনার ধারণা আছে? সাহিল হুমায়ুনের কথায় মর্তুজা বেগম মেয়েকে সুর তুলে কান্না আরম্ভ করে দিলেন। তার কান্না কেউ পরোয়া না করে যে যার মতো নিজেদের ঘরে চলে যেতে লাগলো। আদ্রিকা মীরার বাহু ধরে বলল, খুব বেশি কষ্ট পেয়েছো? মীরা অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়ালো। আদ্রিকা শুকনো হেসে বলে, দাদু এমনই খিটখিটে ধরনের, যে কিনা বাড়ির ছেলের সাথে এমন ব্যবহার করে। তার কাছে অন্তত তোমার ভালো ব্যবহার আশা করা বৃথা। তারা আশেপাশেও ঘেঁষে না, তাতেই তিল থেকে তাল বানিয়ে দেবেন। আদ্রিকা একবার দম নিয়ে ফের বলল, একবার কি হয়েছে জানো? মীরা কৌতূহলপূর্ণ দৃষ্টিপাত আদ্রিকার দিকে ফেলে বলল, কি? আমার ভার্সিটির ক্লাসমেটকে নিয়ে বাড়ি এসেছিলাম। গ্রুপ ওয়ার্ক ছিল। আমাদের গ্রুপে আরো দুজন ছিল। তাদের আসতে দেরি হয়েছিল বলে দাদু ওই ছেলেকে আমার প্রেমিক বলে চালিয়ে দিলেন। তাকে অনেক বোঝানো হয়েছে, তারপরও যদি সে বুঝে। আমার সেই ক্লাসমেটটাকে তো দাদু সোজা বলেই দিয়েছিল কালকে বাড়িতে মা বাবারি দিয়ে প্রস্তাব পাঠেও। ছেলেটা তো সেদিনই তওবা করে গিয়েছে, এই বাড়িতে আর পা ফেলবে না। আদ্রিকার কথায় মীরা ঠোঁট প্রসারিত করে হাসলো। এক মুহূর্তে চিন্তিত স্বরে বলে, উনি এমন করেন কেন? শাহিল আব্বুর বিয়ে ঠিক হয়েছিল দাদুর খালাতো বোনের মেয়ের সাথে, কিন্তু পরে কোনো এক কারণে বিয়েটা ভেঙে যায়। তারপর থেকে এমন খিটখিটে মেজাজে থাকেন, সবকিছুই সহজভাবে নিতে পারেন না, একটুতেই সন্দেহ করেন। তোমার কি একটু বেশি ব্যথা লেগেছে হাতে মীরা? মুখ কাঁচোমাচো করে মীরার সামনে এসে দাঁড়ালো আদ্রিক। মীরা আদ্রিকের দিকে তাকিয়ে তার পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদ্রিক আবার বলল, সরি, বেশি লেগেছে? মীরা কিঞ্চিত রাগ মিশ্রিত কণ্ঠে বলল, লাগলেও কি, এই বাড়িতে আমি যতদিন আছি ততদিন দয়া করে আমার সাথে কথা বলবেন না। তখন আবার আপনার দাদু 19 থেকে 20-এ রূপান্তর করতে সময় নেবে না। আদ্রিকের মনে অপরাধবোধ হানা দিল। তবুও আত্মসম্মানের কাছে হেরে মীরার পাশ কাটিয়ে নিজের ঘরে যেয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল। দরজার শব্দে মীরার নাক মুখ কুঁচকে নিজের গন্তব্যের জন্য পা বাড়ালো। মীরা মাঝে আসো, এখানে বসো।
কোনো দরকার ছিল নাকি তোমার? অন্তত হুমায়ুনের বিনয়ের সাথে কথা বলায় মীরা চমৎকার হেসে বলল, আদ্রিকা আপু, মানে আদ্রিকা আমাকে বলেছিল যে আপনার স্কুলে আহ, শিক্ষিকা লাগবে। অনন্ত হুমায়ুন টেবিল হাতড়ে নিজের চশমা নিয়ে চোখে লাগিয়ে বললেন। হ্যাঁ, লাগবে তো। মীরার ঠোঁট জুড়ে স্বস্তির হাসি ফুটে ওঠে। নিজের হাতের জরুরি কাগজপত্র অনন্ত হুমায়ুনের সামনে তুলে ধরে বলে, এগুলো লাগবে না? অনন্ত হুমায়ুন মীরার হাত থেকে এইগুলো না নিয়েই হেসে বলেন, তুমি হলো এই বাড়ির মেয়ে, তোমার জব নিতে গেলেও আবার কেন ফর্মালিটি করতে হবে নাকি? কাল থেকে স্কুলে জয়েন করতে পারো। অনন্ত হুমায়ুনের কথায় মীরার ঠোঁট প্রশস্ত করে হেসে উঠে দাঁড়ালো। কৃতজ্ঞতার সুরে বলে, আপনারা আমার জন্য যা করছেন তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকবো। অনন্ত হুমায়ুন রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, এই বাড়িতে থাকছো তার মানে তোমার সব দায়িত্ব আমাদের। তোমাকে জবটা দিতাম না যদি আজকে আম্মার জন্য কাহিনীটা না ঘটতো। উত্তরে মীরা ম্লান হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সূর্যের নির্জক আলোয় ধরণী হয়েছে আলোকিত। সৃষ্টিকর্তার সৃষ্টি অদ্ভুত। রাত থেকে দিন, আবার দিন থেকে রাত, সবকিছুই চলে নিয়ম মাফিক। কোনো কিছুই কারোর জন্য থেমে নেই। সাদা পর্দা ভেদ করে তির্যক আলোক রশ্মি ময়ূরার মুখমণ্ডলে পূর্ণরূপে পড়তেই মীরা পিটপিট করে নিজের নেত্রপল্লব জোড়া খুলে উঠে বসলো। টেবিল হাতড়ে নিজের কম দামি ফোনটার সময় দেখে নিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মনে মনে বলল, স্কুলের শুরুর দিনেই এত দেরি, অন্তত আঙ্কেল কিনা ভাববে। মীরা ফোনটা নিজের স্থানে রেখে দ্রুত পায়ে রেডি হয়ে নিচে গেল। অনন্ত হুমায়ুন বাসা থেকে বের হচ্ছিলেন। মীরাকে দেখে পদচরণ থামিয়ে বললেন, আর একটু দেরি করলে আমি চলে যেতাম যে। মীরা মনে মনে লজ্জিত বোধ করলো। ইস, কি ভাবছে তাকে। অনন্ত হুমায়ুন মীরার মনোভাব বুঝে বললেন, তুমি নাস্তা করে তারপর এসো। না, তার দরকার নেই, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। মীরা তাড়াহুড়ো করে জবাব দিল। অনন্ত হুমায়ুন নিজের হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে বললেন, তুমি ধীরে সুস্থে নাস্তা খেয়ে আদ্রিকের সাথে চলে এসো আজকে। ও গতকাল আমাকে বলেছিল আজকে স্কুলে যাবে ও। আদ্রিকের নাম শুনেই মীরা থমকে গেল। তার নিকটবর্তী বসে থাকা আদ্রিকের দিকে তাকাতেই দেখতে পেল সে নাক মুখ কুঁচকে বসে আছে, যেন অনন্ত হুমায়ুনের কথা তার কর্ণকুহরে পৌঁছায়নি। মীরা কিছু বলবে তার আগেই অনন্ত হুমায়ুন তার কথা না শুনেই বের হয়ে চলে গেল। মীরা হতাশ মুখে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিক ভাবলেশহীন হয়ে নাস্তা করছে। মার্জিয়া বেগম দাঁড়িয়ে থেকে তাদের মধ্যেকার যানজট বুঝতে পারলেন। মীরাকে নাস্তা দিতে দিতে বললেন, কালকে ঘটনা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও, আমরাও ভুলে গিয়েছি। মীরার মাথায় হাত বুলিয়ে বললেন, আম্মার কথা মনে নিও না। মীরা প্রত্যুত্তরের শুকনো হাসি দিল। তা আর চোখে একবার আদ্রিক দেখে উঠে দাঁড়ালো। উঠে গেলি যে? মার্জিয়া বেগমের বিচলিত কণ্ঠস্বর আদ্রিক তাড়াহুড়ো করে বলল, এখনই বের হব। উনি যদি যেতে চায় তবে দ্রুত আসুক, আমি বাইরে দাঁড়াচ্ছি। মার্জিয়া বেগম কিছু বলবেন তার আগেই আদ্রিক চলে গেল, তার কথা শোনার অপেক্ষা না করে। হুমায়ুন প্রাথমিক বিদ্যালয় বংশের নাম দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে এই বিদ্যালয়। আনন্দ হুমায়ুনের শেষ ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ছোট বাচ্চাদের কেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। মীরার সামনে জলজল করছে বিদ্যালয়ের নামটি। ঢাকায় পা দেওয়ার পূর্বে ভেবেছিল চাকরি না পেলে রাস্তাই হবে তার বাসস্থান। তবে ভাগ্যের কারণে নিজের আয়ের উৎস পেয়ে গিয়েছে মীরা। অন্তরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। সে যদি তার দিকে সাহায্যের হাত না বাড়িয়ে দিত, হয়তো মীরা এই মুহূর্তে আসলেই রাস্তায় বাস করত। মীরার ধ্যান ভাঙে আদ্রিকের বিরক্তি মাখা ডাকে। এই মীরা, এইভাবে পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে। আদ্রিকের কথায় মীরা অপ্রস্তুত দৃষ্টিপাত ফেলল তার দিকে। বিরক্তিতে কপাল দুটো ভাঁজ পড়েছে আদ্রিকের। গালের কালো কুচকুচে তিলটা আদ্রিকের বিরক্তি মাখা মুখশ্রীকে করে তুলেছে আকর্ষণীয়। মীরা তড়িঘড়ি করে নিজের চোখ সরিয়ে নিল আদ্রিকের দিকে। এখন তার পরপুরুষের দিকে তাকানোও পাপ। এই মুহূর্তে তার লক্ষ্য হচ্ছে সফলতা। নিজেকে সফল করেই সে দাঁড়াবে ইয়ামিনের মুখোমুখি।
যে ইয়ামিন অশিক্ষিত ভেবে তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই ইয়ামিনের জন্য নিভৃতে উত্তর প্রস্তুত করবে সে। মীরা মন্থর পায়ে বিদ্যালয়ে প্রবেশ করলো। বাচ্চাদের দৌড়াদৌড়ি দুষ্টুমিতে মুখরিত বিদ্যালয়, ছোট এই পাঠশালায় শখানেক বাচ্চা পড়ালেখা শেখার জন্য আসে। এখানে সব বাচ্চারাই মধ্যবিত্ত পরিবারের। এক বাচ্চা গুটি গুটি পায়ে এগিয়ে এসে মীরার পিছে লুকিয়ে পড়ল। মীরা তাতে হচকুচিয়ে গেল। বাচ্চার হাত ধরতেই বাচ্চা তাকে অন্যদিকে ইশারা করে ফিসফিসিয়ে বলল, এখন কিছু বলো না, আমাকে ধরে ফেলবে ওরা। মীরা ঠোঁট প্রসারিত করে হেসে আদ্রিকের দিকে তাকালো। আদ্রিক মীরার দিকে তাকালে দুজনেরই চোখাচোখি করে। মীরা লজ্জায় চোখ নামিয়ে নিল। আদ্রিক তা পরোক্ষ করে বলল, মীরা, অন্তত আব্বুর কাছে যেতে হবে আমাদের, দ্রুত আসো। বলেই পা বাড়ালো আদ্রিক। মীরা বাচ্চাটাকে বিদায় জানিয়ে ধীর পায়ে আদ্রিককে অনুসরণ করে যেতে লাগলো। যাওয়ার পথে মৃদু স্বরে আদ্রিককে বলল, আপনি কি এখানেও এসেছেন? আদ্রিক মীরার দিকে তাকিয়ে বলল, অনেকবার এসেছি, দেশে আসলেই এখানে আসি, ওদের ক্লাসও নেই। মীরা অবাক সুরে বলল, ক্লাস নেন? আপনি পড়াতেও পারেন? মীরা কথায় আদ্রিক বলল, বিদেশে এত বড় অফিস সামলাচ্ছি, সামান্য ক্লাস সামলাতে পারবো না? এতটাই মূর্খ ভাবো তুমি আমাকে? মীরা হচকুচিয়ে গেল আদ্রিকের কথায়। জোরপূর্বক হেসে বলল, আপনি দেশে আসলে অফিস সামলায় কে? শাহির আব্বু। আমার অফিস থেকে শুরু করে বাড়ি ঘর সব কিছুই হতে পেরেছে শাহির আব্বুর জন্য। প্রথম প্রথম আমি এইগুলো সামলাতে হিমশিম খেতাম, তখন উনি আমাকে সাহায্য করতেন। মীরা প্রত্যুত্তরে মুচকি হাসল। কিছু কিছু মানুষ এই ছাত্রছাত্রীর মাঝে থাকার জন্য শিক্ষক পেশাটা নিজের সাথে জড়িয়ে নেয়। কেউ কেউ পেটে এক দানার দায়ে পড়ে। শিক্ষকরা ছাত্রছাত্রীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুললেও দিন শেষে এই সমাজে তারা সবচেয়ে বেশি অবহেলিত। তাদের এই পেশাটাকে ঊর্ধ্বে না রাখলেও নিম্নে রাখেনি এই সমাজ। ছাত্রছাত্রী পড়ানোর প্রথম অভিজ্ঞতা মীরার। সবার মাঝে কিছুটা অস্বস্তি হচ্ছে তার। কক্ষে মোট 30 জনের মধ্যে প্রায় 23 জন শিক্ষার্থী উপস্থিত। তারা নিজেদের দুষ্টুমির মধ্যে মজে আছে। মীরা তাদের কি বলে শান্ত করবে ভেবে পেল না। বাচ্চাদের ধমকাতেও খারাপ লাগছে। সে অবশ্য আমার অনেক বাচ্চার সাথেই থেকেছে এতিমখানায় থাকতে। এতিমখানায় সবাই তাকে প্রচন্ড ভালোবাসতো। এতিমখানা যে চালাতো সে সব সময় মীরাকে চোখে হারাতো। মীরাকে সব শিশুর চেয়ে বেশি যত্নে বড় করেছেন তিনি। মীরাও তাকে নিজের মা সমতুল্য মনে করে। স্টুডেন্টরা চিল্লাচ্ছে আর আপনি এইভাবে দাঁড়িয়ে কি দেখছেন মিস মীরা? আকস্মিক কথায় মীরা হচকচিয়ে বাহিরে তাকালো। আদ্রিকের গম্ভীর মুখশ্রী দেখে পোকা চোখে সারা ক্লাসে চোখ বুলালো। মীরা! আদ্রিকের মৃদু স্বরে মীরা কেঁপে উঠল। ঘাড় কাত করে বলল, হ্যাঁ? ওরা চিল্লাচ্ছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? মীরা বাঁকা হেসে বলল, আসলে আমি নতুন তো, ওদের বকতেও কেমন যেন খারাপ লাগছে। আদ্রিক প্রবেশ করতে করতে আর চোখে মীরার দিকে তাকিয়ে বলে, মানে গিল্টি রাখলে তো এই প্রফেশন আপনার জন্য না। শিক্ষকরা থাকবে স্ট্রং পার্সোনালিটির। সোজা ভাষায় কথা না মানলে শাসন করতে হবে, এরকম নরম মনের হলে চলবে না। মীরার স্বপ্ন ঢুক গিলল। ইতিমধ্যে সকল শিক্ষার্থী আদ্রিককে দেখে নিজেদের মাঝের কথাবার্তা বন্ধ করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে দিয়েছে। আদ্রিক মৃদু হেসে বলল, শিক্ষক হলে এমন হবেন যে শিক্ষার্থীরা আপনাকে দেখে সসম্মান দেখিয়ে দাঁড়িয়ে পড়বে। মীরা উপর নিচ মাথা দোলালো। আদ্রিক উচ্চস্বরে সকলের উদ্দেশ্যে বলল, উনি তোমাদের নতুন শিক্ষক মীরা। আজ থেকে তোমাদের গণিত ক্লাস উনিই নেবেন। আশা করি তোমরা কেউ ওনাকে কোনো রকম জ্বালাবে না। মঞ্চ থেকে নেমে হাঁটা ধরলো আদ্রিক। সকলে আর একবার দাঁড়িয়ে উচ্চস্বরে তাকে সালাম দিল। আদ্রিক মৃদু হেসে মাথা দুলিয়ে চলে গেল। প্রায় 4-5 ঘন্টা ক্লাস নিয়ে বের হলো মীরা। অনন্ত হুমায়ুনের বরাদ্দকৃত ঘরে তাকে না পেয়ে চিন্তিত মুখে বাহিরে এলো। সে তো চিনে না এখানের কিছুই। কার সাথে যাবে? আদ্রিককেও পাচ্ছে না। এখানে দাঁড়িয়েছো কেন? পুরুষালী কণ্ঠে মীরা তাকালো। আদ্রিককে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ছলছল দৃষ্টিপাত নিপেক্ষে করলো। তাতে আদ্রিক ভরকে গেল। থতমত খেয়ে বলল, কাঁদছো কেন? কাঁদিনি, কেউ ছিল না দেখে চিন্তিত ছিলাম। আদ্রিক মৃদু স্বরে বলল, অন্তত আব্বু তো চলে গিয়েছিল, আমি রয়ে গিয়েছিলাম তোমাকে সাথে করে নিয়ে যাবো বলে।
মীরা অস্পষ্ট স্বরে ওহ বলে গাড়িতে উঠে বসলো। আদ্রিকও তার পাশে বসে যেয়ে বসলো। বিশাল বহুল এক রেস্তোরাঁর সামনে বসে ব্রেক কষলো আদ্রিক। হঠাৎ ব্রেক কষায় আকস্মিকভাবে মীরা ঝুঁকে পড়লো। ভয়ে তটস্থ হয়ে মীরা চোখ দুটো মুদে নিল, তবে কপালে ব্যথা অনুভব করলো না মীরা। পিটপিট করে চোখ খুলে তাকালো। উষ্ণ হাতের ছোঁয়া যেন তার শির দ্বারা দিয়ে আলাদা শিহরণ বয়ে নিয়ে গেছে। মীরা তড়িঘড়ি করে মেরুদণ্ড সোজা করে বসলো। আর চোখে আদ্রিকের দিকে তাকাতেই দেখলো আদ্রিক তার দিকে তাকিয়ে আছে। তার তাকানোতে বলল, স্টুপিড, এখনই তো ব্যথা পেতে। মীরা ভার কণ্ঠে বলল, খেয়াল করিনি। আমরা এখানে এসেছি কেন? আদ্রিক জবাব দিল না। তাতে মীরা অপমানিত বোধ করলো খানিকটা। আদ্রিক সিট বেল্ট খুলে গাড়ি থেকে বের হলো। মীরা তাকে অনুসরণ করে তার পিস পিস রেস্তোরাঁয় ঢুকলো। ভেতর দিক থেকে রেস্তোরাঁটা ভীষণ আকর্ষণীয় দেখতে। সবাই আশেপাশে দাঁড়িয়ে তাদের হাতের ফোন দিয়ে ছবি তুলছে। মীরা আশপাশ পর্যবেক্ষণ করে টেবিলে বসলো। আদ্রিকের হাতে ফোন বহমান। মীরা আর চোখে আদ্রিককে দেখলো। আদ্রিক কাকে যেন বরংবর ফোন করছে। কপালে বিরক্ত মাখা দুফোঁটা ভাঁজ পড়েছে। বিরক্তিতে চবর্গীয় উচ্চারণ করে টেবিলে বসলো। মীরা মন্থর গলায় বলল, আপনাকে চিন্তিত দেখাচ্ছে যে। আদ্রিক পুনরায় ফোন কানে দিয়ে বলল, আমার একটা ফ্রেন্ড আসবে এখানে, বারবার কল করছি, তারপরে উঠাচ্ছে না। হয়তো রাস্তায় জ্যামে আটকা পড়েছে। অপেক্ষা করুন, কিছুক্ষণ এসে পড়বে। আদ্রিক ছোট করে বলে ফোন কান থেকে নামালো। মীরাকে বলল, এখানে আশপাশটা ঘুরে দেখবে, অনেক সুন্দর। এই রেস্তোরাঁটা 1-1.5 বছর আগেই তৈরি করা হয়েছে, কয়েকদিনের মাঝে অনেক সুনাম অর্জন করেছে। হঠাৎ মেয়েলি গলায় আদ্রিকের নাম শুনে তার কণ্ঠস্বর অনুসরণ করে তাকালো মীরা ও আদ্রিক। আদ্রিকের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। এক দমকা হাওয়া মীরার মুখশ্রী পেরিয়ে গেল। ঘন কালো চুলগুলো অবিন্যস্ত হয়ে গেল সাথে সাথে। মীরা বিরক্ত বোধ করলো। তর্জনী দিয়ে চুলগুলো সরিয়ে তাকালো আদ্রিকের দিকে। তার ঠোঁটে বহুদিন পর কাউকে কাছে পাওয়ার হাসি লেগে আছে। মীরা আদ্রিকের নিকটবর্তী চেয়ারে বসে থাকা মেয়েটির দিকে তাকালো। সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর, মেয়েটিকে না দেখলে মীরা বুঝতো না। মেয়েটার মুখ ভরে অগাধ মায়া। মীরা শুকনো ঢোক গিলে আদ্রিকের দিকে তাকালো। তাদের দুজনের মাঝে যেন সে অদৃশ্য। আদ্রিক আর মেয়েটির কথা বলার মাঝে মীরা বুঝতে পারলো মেয়েটি আর কেউ না, স্বয়ং আদ্রিকের বান্ধবী। অরিনের দৃষ্টি পড়ল কপাল কুঁচকে বসে থাকা মীরার দিকে। মীরা কিছুটা নড়ে চড়ে উঠল। অরিন মুচকি হেসে বলল, দেখ, আমাদের কথার মাঝে তো মেয়েটাকে ভুলেই গেছিলাম। মেয়েটা কে রে আদ্রিক? আদ্রিক মীরার দিকে স্থির দৃষ্টিপাত ফেলল। মীরা খানিক অস্বস্তিতে পড়ে গেল। আদ্রিক মীরার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে অরিনকে বলল, ও আদ্রিকার ভার্চুয়াল লাইফের ফ্রেন্ড, ঢাকায় পড়াশোনা করতে এসেছে। অরিন মুখে হাসি রেখে বলল, এই যুগে এসেও এত বিশ্বস্ত বান্ধবী পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। আদ্রিকার কপাল খুলে গিয়েছে। আদ্রিক প্রত্যুত্তর করলো। মীরা অপ্রস্তুত হাসলো অরিনের দিকে তাকিয়ে। অরিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার নাম কি? মীরা। অনেক সুন্দর নাম, তার চেয়েও বেশি সুন্দর তুমি। আমি মেয়ে হয়েও তোমার প্রেমে পড়ে গেলাম। তোমাকে যে পাবে সে অনেক ভাগ্যবতী। মীরা তাচ্ছিল্যের সাথে হাসলো। আদ্রিক আর চোখে তা দেখলো। অরিন, তাহলে এখন ওঠা যাক, অনেকক্ষণই তো হয়েছে বসলাম, বাসা সবাই চিন্তা করবে নয়তো। তাড়াহুড়ো দেখিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আদ্রিক। অরিন চকিত নয়নে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ চল। দুজন উঠে হাঁটা ধরলো। মীরা গুটি গুটি পায়ে আদ্রিকের পিছ পিছ যেতে শুরু করলো। গাড়ির কাছে আসতেই অরিন ফ্রন্ট সিটে বসার জন্য দরজা খুলতেই আদ্রিক তাড়াহুড়ো করে বলল, অরিন, আমি পেছনে তোর একটা লাগেজ রেখেছি, তুই ফ্রন্ট সিটে বসলে ওটা পড়ে যাবে, তাই তুই বরং পিছিয়ে বস তোর যাবতীয় জিনিস নিয়ে। অরিন থমথমে মুখে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিক চোখ সরিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। অরিনের কথা না বাড়িয়ে পিছে উঠে বসলো। অরিনের মন খারাপ হবে ভেবে মীরা অরিনের পিছে পিছে তার সাথে বসতে নিলে কারো ভরাট কণ্ঠে তার চরণ দুটো থেমে গেল।
শুকনো ঢোক গিলে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিক মীরাকে উদ্দেশ্য করে বলল, আমি কি ড্রাইভার? তুমি সামনে এসে বসো। আদ্রিকের থমথমে মুখশ্রী দেখে মীরা ইতস্তত বোধ করলো। ক্লান্ত শরীর নিয়ে হেলে দুলে উঠে বসলো। আদ্রিক মীরার ক্লান্ত মুখ পানে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। জ্যামের কারণে 30 মিনিট বাদে হুমায়ুন মঞ্জিলের সামনে এসে থামলো গাড়ি। আদ্রিক মীরাকে ডাকতে নিলে ক্লান্ত মীরার ঘুমন্ত মুখশ্রী দেখলো। শ্যামবর্ণের কি নিষ্পাপ তার মুখশ্রী। আদ্রিক শুকনো ঢোক গিলে মীরার হাতের ওপর হাত রেখে ধাক্কা দিল মীরাকে। মীরা উঠল না তবুও। মীরার ঘুমন্ত মুখশ্রী দেখে মীরাকে আর জাগাতে দিতে মন চাইল না আদ্রিকের। গাড়ি থেকে বেরিয়ে বিপরীত দরজা দিয়ে মীরার নিকট গেল। গভীর ঘুমে তলিয়ে যাওয়া মীরার ঘুমের কারণে মুখ বেঁকিয়ে গেছে। আদ্রিক মীরার হাত শক্ত করে চেপে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অতঃপর মীরাকে কোলে তুলে হাঁটা ধরল। অরিন শুদ্ধ হয়ে গেল আদ্রিকের এরূপ আচরণে। অরিনের টনক নড়ল। আদ্রিক মীরাকে পছন্দ করে না তো? না, এমন হতেই পারে না। আদ্রিক তো তাকে পছন্দ করে। আদ্রিকের বিদেশ থাকাকালীন পর্যন্ত আদ্রিকের সাথে সম্পর্ক ছিল তার। সেটাকে কোনো মতেই প্রেমের সম্পর্ক বলা যায় না, কিন্তু সম্পর্ক তো সম্পর্কই। তবে আদ্রিক অন্য কোনো নারীকে ছুঁয়ে কেন? আদ্রিকের জীবনে কি অন্য কোনো নারীর আগমন হয়েছে? অরিন কাঁপা কাঁপা পায়ে নিজের লাগেজ নিয়ে বাড়ির দিকে গেল। মার্জিয়া বেগমও তার যা দাঁড়িয়ে আছে দরজা খুলে। তাদের সবার চোয়াল হাত ব্যাগে হা হয়ে গিয়েছে। কেন হয়েছে তা অরিনের বুঝতে বাকি নেই। সে দীর্ঘশ্বাস ফেলে তটস্থ পায়ে আদ্রিকের পাশে যেয়ে দাঁড়ালো। মার্জিয়া বেগম ও অনন্ত হুমায়ুনের স্ত্রী তনিমা খাতুন তাকালেন অরিনের দিকে। মার্জিয়া বেগম এক নজর আদ্রিকের দিকে তাকালেন। শক্ত পায়ে দাঁড়িয়ে আছে সে, যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। তনিমা খাতুন মুখ খুললেন। রীতিমতো আদ্রিকের কোলে ঘুমন্ত মীরাকে দেখে তিনি ভরকে গেছেন। আদ্রিক, তুমি মীরাকে এইভাবে কোলে নিয়েছো কেন? আদ্রিক সোজা সাপটা উত্তর দিল, মেয়েটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, ডেকেও ওঠেনি, তাই আর ডাকিনি, সোজা কোলে তুলে নিয়েছি। কোনো মানুষকে ডেকে তোলার মতো এত ধৈর্য আবার কোথায় নেই, জানোই তো ছোট আম্মু। তনিমা খাতুন জোরপূর্বক হাসলেন। আদ্রিকের কথার উল্টো পিঠে তিনি বা মার্জিয়া বেগম কেউই কিছু বললেন না। অরিন মা দেশে ফিরলে কবে? ক্লান্ত অরিন জোরপূর্বক হেসে বলল, গতকাল ফিরেছি আন্টি। মার্জিয়া বেগম অবাক সুরে বললেন, দেশে ফিরলে জানালে না যে? চমকাতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে আমি নিজেই চমকে গিয়েছি। বলেই আদ্রিকের দিকে আর চোখে তাকালো। মার্জিয়া বেগম অরিনকে কিছু বলবেন তার আগেই অরিন বলে ওঠে, আন্টি আমি খুব খুব বেশি ক্লান্ত, আমি রেস্ট নিতে আসি। তোমার সাথে আজকে সারাটা দিন গল্প করব। অরিনের কথায় মার্জিয়া বেগম তড়িঘড়ি করে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। আদ্রিক, তুই ওর ব্যাগগুলো রুমে নিয়ে যাস। যে রুমে মীরা থাকছে। আদ্রিকের কথায় মার্জিয়া বেগম থতমত খেলেন কিছুটা। অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, মীরা না হয় আদ্রিকার রুমে থাকবে, তুই দিয়াই অরিনকে। আদ্রিক মার্জিয়া বেগমকে কিছু না বলে গটগট পায়ে মীরাকে নিয়ে ওখান থেকে চলে গেল। তনিমা, মার্জিয়া, অরিন স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আদ্রিকের পানে। অরিন অনুভব করলো তার কষ্ট হচ্ছে। আদ্রিক তারই সামনে অন্য এক মেয়েকে ছুঁয়েছে, তাতেই যেন তার খারাপ লাগছে। তার মনে ভীষণভাবে আঘাত লেগেছে। আদ্রিক তো তাকে কোনো ছুঁয়ে বলেনি ভালোবাসে বা পছন্দ করে। তবে কেন মীরার প্রতি আদ্রিকের এত যত্ন? যেন মীরাকে আগলে রাখাটাই তার দায়িত্ব। মার্জিয়া বেগম অরিনের মনের অবস্থা বুঝতে পেরে বললেন, আদ্রিকের ব্যবহারে মন খারাপ করো না অরিন মা, আসলে ছেলেটা একটু বেশি দয়ালু। অরিন জোরপূর্বক হাসলেন। নিজের লাগেজ শক্ত করে চেপে ধরে বাড়ির ভেতরে প্রবেশ করলো। মার্জিয়া বেগমের বুক ছিঁড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আদ্রিকের প্রতি অরিনের যত্ন, ভালোবাসা, এতদিন এইসব কিছুই তিনি লক্ষ্য করতেন। তখন থেকেই অরিনকে আদ্রিকের অর্ধাঙ্গিনী হিসেবে কল্পনা করে এসেছেন, যা আদ্রিক বা অরিন কেউই জানে না। তিনি ঠিক করেছিলেন তারা দুজন দেশে আসলে তাদের দুজনের বিয়ে দিয়েই ছাড়বেন যে কোনো মূল্যে। আদ্রিক না চাইলে তিনি হুমকি দিবেন আদ্রিককে, তবুও এই বিয়ে দিয়েই ছাড়বেন। মনে মনে পণ করলেন মার্জিয়া বেগম।
অরিন লাগেজ হাতে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়াতে নিলে তার চোখ পড়ে আদ্রিকের রুমে। দরজা ভিড়ে রাখা হয়েছে আদ্রিকের রুমে। না চাইতেও যেন পা দুটো ওই রুমেতে যেতে চাইছে। মস্তিষ্কের বিরুদ্ধে যেয়ে লাগেজ ছেড়েই আদ্রিকের রুমের দিকে পা বাড়ালো অরিন। মনে ভয় কাজ করছে তার। কাঁপা কাঁপা পায়ে আদ্রিকের ঘরে প্রবেশ করলো। যা দেখলো তাতে অরিনের পা অবশ হয়ে গেল। শ্বাস আটকে এলো অরিনের। থমথমে পরিবেশ। অরিনের স্থির দৃষ্টিপাত বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকা মীরার দিকে। নেত্রপল্লবে অশ্রু চিকচিক করছে যেন, যে কোনো সময় গাল বেয়ে টুপ করে মেঝেতে পড়বে। বাথরুমের দরজা খট করে খুলে আদ্রিক বের হলো। বিরক্তিমাখা দৃষ্টিপাত তার। আদ্রিক অরিনকে নিজের রুমে দেখে কিঞ্চিত অবাক হলো। অরিনের দৃষ্টিপাত অনুসরণ করে ঘুমন্ত মীরার দিকে তাকালো। সামান্য স্তম্ভিত হয়ে অরিনের দিকে ফের তাকালো। অরিন আদ্রিককে উদ্দেশ্য করে বিচলিত কণ্ঠে বলল, মীরা এখানে কি করছে আদ্রিক? অরিনের রুদ্ধ কণ্ঠস্বর। মানুষ কিছু পারুক আর না পারুক, নিজের প্রিয় মানুষটিকে স্বচক্ষে কারো অধীনে দেখতে পারবে না। প্রিয় মানুষটা যে মানুষের প্রাণের চেয়েও বেশি প্রিয়। আদ্রিক প্রথমে থতমত খেলেও পর মুহূর্তে নির্দ্বিধায় বলল, দেখতে পারছো না? অরিন আঁখি যুগল বন্ধ করে ঘন ঘন শ্বাস নিল। রাগের সীমা ছাড়িয়ে যাচ্ছে যে তার। দাঁতে দাঁত চেপে বলল, তুই এত কথা পেঁচানোর কিভাবে শিখেছিস আদ্রিক? আদ্রিক তাচ্ছিল্যের হাসি গম্ভীর মুখে বলল। তুই চলে যা। অরিন ঘৃণিত দৃষ্টি ফেলল আদ্রিকের ওপর। আদ্রিক পরোয়া করল না। অরিনের দৃষ্টি উপেক্ষা করে আলমারি থেকে নিজের শার্ট নিয়ে বেরিয়ে পড়ল অরিনকে পাশ কাটিয়ে। অরিন নির্বিকার ভঙ্গিতে আদ্রিকের যাওয়ার পানে তাকিয়ে রইল। আদ্রিক কি মীরাকে পছন্দ করে? কেন মীরার প্রতি তার এত ভালোবাসা, এত যত্ন? মীরার প্রতি আদ্রিকের এই অসীম ভালোবাসা ও যত্ন মানতে যেন মীরার কষ্ট হচ্ছে। মানবেই বা কি করে? কেউ তার প্রিয় মানুষের ভাগ, তার ভালোবাসার ভাগ কি করে অন্য কাউকে দিবে? আদৌ কি আদ্রিক তাকে ভালোবাসে? অরিন, আমি কি ভিতরে আসবো? মার্জিয়া বেগম মন্থর কণ্ঠে বলে উঠলেন। অরিন দ্রুত দরজা খুলে দিয়ে বলে, অনুমতি কি প্রয়োজন ছিল? তুমি আমার মার সমতুল্য, যখন ইচ্ছা তখন আসতে পারো। বলতে বলতে নিজের চোখের পানিটুকু মুছে নিল অরিন। তা খেয়াল করলো মার্জিয়া বেগম। সন্দিহান দৃষ্টিতে তাকালেন তিনি অরিনের পানে। অরিন অপ্রস্তুত হাসল। মার্জিয়া বেগম বললেন, তুমি কাঁদছিলে অরিন? কোথায়? না তো। প্রত্যুত্তর করলেন না মার্জিয়া বেগম। বিছানায় বসতে বসতে বললেন, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। একটু দম নিয়ে নিজের পাশে ইশারা করে বললেন, আমার পাশে এসে বসো। অরিন বাধ্য মেয়ের মতো মার্জিয়া বেগমের পাশের স্থানে যেয়ে নতজানু হয়ে বসল। মার্জিয়া বেগম স্মিত হেসে বললেন, তুমি আদ্রিককে পছন্দ করো? মার্জিয়া বেগমের কথায় অরিন চমকে তাকালো তার দিকে। তার ঠোঁটে হাসি বিদ্যমান। বলো, করো আদ্রিককে পছন্দ? অরিন নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, করি। মার্জিয়া বেগম চমৎকার হাসলেন প্রতি উত্তরে। ঠোঁটে যেন তার বিশ্বজয়ের হাসি। আদ্রিককে বিয়ে করতে চাও? মার্জিয়া বেগমের বিচলিত কণ্ঠস্বর অরিনের কর্ণকুহরে পৌঁছাতেই অরিন আকাশ সমান চমকে গেল। বিস্ফোরিত দৃষ্টিপাত নিক্ষেপ করলো মার্জিয়া বেগমের দিকে। অরিনের বোধগম্য হলো না এর প্রতিউত্তরে সে কি বলবে। তবে যদি না বলে তাহলে তার আদ্রিককে হারাতে হবে। আদ্রিককে সে কিছুতেই হারাতে পারবে না। অরিনের মনে হলো আদ্রিককে নিজের বাঁধনে ধরে রাখার একমাত্র উপায় হলো বিয়ে। বিয়ে ছাড়া আদ্রিক কিছুতেই তাকে ভালোবাসবে না। অরিন ৭-৫ ভেবে চটজলদি মাথা নাড়ালো উপর নিচ। মার্জিয়া বেগম ঠোঁট প্রসারিত করে হাসলেন। অরিনকে জড়িয়ে ধরে বললেন, আমার আদ্রিকের জন্য তুমি ছাড়া আর কোনো ভালো মেয়ে আমি পাবো না। আমি সেই কবে থেকেই তোমাকে আদ্রিকের বউ হিসেবে কল্পনা করে এসেছিলাম। ভেবেছিলাম আদ্রিকের জন্য একটা লাল টুকটুকে বউ আনবো, ঠিক তোমার মতো। অরিন জবাবে হাসলো। পরক্ষণেই চিন্তিত মুখে বলল, আদ্রিক রাজি না হলে? মার্জিয়া বেগম উৎসুক চোখে বললেন, আদ্রিক আর তুমি কত বছর ধরে একসাথে আছো? প্রায় 10 বছর ধরে। কিন্তু কেন বলো তো? একটা ছেলের সাথে তুমি 10 বছর ধরে আছো, ছেলেটা অবশ্যই তোমার প্রতি অভ্যস্ত। আদ্রিকের মনে
তোমার জন্য ভালোবাসা আছে আমি জানি। আমার ছেলে অনেকটাই চাপা স্বভাবের, কাউকে সহজে কিছু বলতে চায় না। আদ্রিক, আমরা গ্রামে যাব কাল। মার্জিয়া বেগমের কথায় আদ্রিক সোফা ছেড়ে উঠে বসলো। হতবাক সুরে বলল, হুট করে গ্রামে যাওয়ার কথা বলছো কেন? কতদিন ধরে গ্রামে যাই না আমরা, তুইও তো দেশে এসেছিস, তাহলে তো যাওয়া উচিত, তাই না? মায়ের কথায় আদ্রিক সন্দিহান দৃষ্টিতে তাকালো মার্জিয়া বেগমের দিকে। মার্জিয়া বেগম তাতে থতমত খেলেন। আদ্রিক বলল, তুমি কোনো মতলবে আসছো না তো? না মানে তুমি তো গ্রামে যাওয়ার মতো মানুষ নও। ওখানে তোর দাদার ভিটে মাটি রয়েছে, তোর বাবার জন্মস্থান, ওটা বছরে তো একবার যাওয়াই উচিত। আদ্রিক প্রত্যুত্তর করল না। মার্জিয়া বেগম ফের বললেন, তুই কি যাবি আদ্রিক? মীরা যাবে? আদ্রিকের কথায় মার্জিয়া বেগমের মনে সন্দেহ জাগলো। তার ছেলে হঠাৎ মীরার কথা জিজ্ঞেস করছে কেন? আদ্রিক ফের বলল, মীরা গেলে আমি যাব, নয়তো বাদ দাও। আদ্রিকের কথায় মার্জিয়া বেগম চিন্তিত হয়ে পড়লেন। ছেলেকে গ্রামে নিতে হলে মীরাকেও নিতে হবে। মীরা গেলে তবেই আদ্রিক যাবে। তিনি তো ভেবেছেন আদ্রিককে তার বিয়ের ব্যাপারে না জানিয়ে গ্রামে নিয়ে যেয়ে একেবারে তার বিয়ের কথা জানাবেন। মার্জিয়া বেগম আর না ভেবে বললেন, হ্যাঁ, অবশ্যই যাবে মীরা। মার্জিয়া বেগমের কথায় আদ্রিক প্রত্যুত্তর করল না। মার্জিয়া বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেলেন। মার্জিয়া বেগমের যেতে আদ্রিক উঠে নিজের রুমে গেল। সারাদিন বাদে সে নিজের ঘরে প্রবেশ করেছে। না জানি মীরা এখন কি করছে। ঘুম থেকে উঠে নিজেকে তার রুমে আবিষ্কার করতে হয়তো ভীষণ চমকিয়েছে। হয়তো তখন তাকে বসে বসে মনে বকছেও। মীরার কথা ভাবতেই আনমনে ঠোঁটের কোণে আদ্রিকের হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলো, জানি না মেয়েটার মধ্যে কি আছে, কিন্তু জানি এমন কিছু আছে যা আমাকে ভীষণ ভাবে টানে। আপনার রুমে আপনি আমাকে এনেছেন? আদ্রিক। মীরার প্রশ্নে আদ্রিক হচকচিয়ে উঠল। হ্যাঁ, তুমি ঘুমাচ্ছিলে তাই? আদ্রিকের কথায় মীরার রাগ হলো। মৃদু স্বরে বলল, এই বলে আপনি আমাকে আপনার রুমে আনবেন? আদ্রিক নির্বিকার ভঙ্গিতে চেয়ে বলল, তোমার রুম অরিন দখল করে নিয়েছে, তাই তোমাকে বাধ্য হয়ে আমার রুমে আনতে হয়েছে। আদ্রিকের কথায় থতমত খেয়ে মীরা তেজি বাঘের ন্যায় মীরা যেন মুহূর্তেই চুপসে গেল। আদ্রিক ভ্রু কুচকে তাকালো মীরার দিকে। আমি এই রুমে থাকবো না, আজকে তুমি এই রুমে থাকো, কালকে আমরা সবাই গ্রামে যাব। আদ্রিকের কথায় মীরা উৎসুক নয়নে তাকিয়ে বলে, গ্রামে? কিসের গ্রাম? আমার দাদু বাড়ি। মীরা গোমরা মুখে হয়ে বলে, ইয়ামিন কখনো আমাকে ওর গ্রামের বাড়ি নিয়ে যায়নি। কথাটা বলেই নিজের মুখ চেপে ধরে মীরা। মীরার বোধগম্য হলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। ইয়ামিনের কথা এমতো অবস্থায় তার একদমই বলা উচিত হয়নি। অন্যদিকে মীরার কথায় আদ্রিক ভীষণ অবাক হলো। ইয়ামিন? কে ইয়ামিন? আদ্রিক বিচলিত কণ্ঠে মীরাকে প্রশ্ন করলো। ইয়ামিন কে মীরা? তুমি না বলেছিলে তোমার কেউ নেই? মীরা শুকনো ঢোক গিলে বলল, কেউ নেই। তাহলে ইয়ামিন? রাত হয়েছে, আপনাকে এই রুমে আমার সাথে দেখলে খারাপ ভাববে, আপনি এখন চলে যান। আদ্রিক বুঝতে পারলো মীরা প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করছে, কিন্তু কিছু বলল না। চুপচাপ তটস্থ পায়ে বেরিয়ে গেল মীরার দিকে। এক নজর তাকিয়ে মীরা আদ্রিকের যাওয়ার পানে তাকিয়ে দরজা নিঃশব্দে বন্ধ করলো। আজ যেন কেন ইয়ামিনের কথা তার ভীষণ মনে পড়ছে। তার আর ইয়ামিনের দ্বিতীয় বিবাহ বার্ষিকী, তাই ইয়ামিনের সাথে আজ সে থাকলে ইয়ামিন তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে কি উপহার দিত? ফুলের মালা নাকি চুড়ি? না, ইয়ামিন তো তাকে কোনো বাইরে ঘুরতে পর্যন্ত নিয়ে যায়নি। তবে সে একটু বেশিই আশা করে ফেলেছে। এই সেরি, কেডা গো? মীরার দিকে ইশারা করে কথাটা বললেন বৃদ্ধা এক মহিলা। মীরা থতমত খেয়ে মুখে তার দিকে তাকিয়ে হাসলো। মার্জিয়া বেগম আর চোখে মীরাকে দেখে বললেন, আম্মা ও আদ্রিকার বান্ধবী। বৃদ্ধাকে আম্মা বলে সম্বোধন মীরা বুঝতে পারলো উনি আদ্রিক ও আদ্রিকার দাদি হন সম্পর্কে। মীরা ম্লান হেসে সালাম দিল ওনাকে। মার্জিয়া বেগম মীরাকে বললেন, উনি হচ্ছেন আমার শাশুড়ির ছোট বোন, মানে আমার খালা শাশুড়ি। প্রত্যুত্তরে মীরা মুচকি হাসলো। মার্জিয়া বেগম অজান্তা খাতুনের সামনে অরিনের হাত টেনে এনে বললেন, আম্মা, ও হলো আদ্রিকের হবু বউ।
মার্জিয়া বেগমের কথায় উপস্থিত সকলে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। আদ্রিক পাশে দাঁড়িয়ে থাকায় কথাটি তার কর্ণকুহর পর্যন্ত গেল। আদ্রিক থমথমে মুখে নিজের মা অরিনের দিকে তাকালো। অরিনের মুখে লাজুক আভাস, লাজুক হেসে একটু পর নতজানি হচ্ছে সে। আদ্রিক বিরক্ত বোধ করলো, থমথমে গলায় বলল, এইসব কি বলছো? মার্জিয়া বেগম আর চোখে আদ্রিকের দিকে তাকিয়ে বললেন, কি বলছি মানে? ভুল কিছু কি বললাম নাকি? আমি তোর মা লাগি, তুই যে ওকে পছন্দ করিস সেটা জানি। আজ হোক কাল হোক তোদের বিয়েটা হতোই। বলে দম নিলেন মার্জিয়া। অরিনের দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, হরেন মা, যাও ঘরে যেয়ে বিশ্রাম নাও, আজ রাতেই তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। অরিন লাজুক হেসে লাকেজ হাতে নিয়ে নিজের বরাদ্দকৃত ঘরের দিকে এগোলো। অরিনের যাওয়ার পর আদ্রিক তার মাকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। এত দ্রুত বিয়ের সিদ্ধান্তটা নেওয়া তোমার ঠিক হয়নি। মার্জিয়া বেগম ও আদ্রিকের কথোপকথন শটান হয়ে দাঁড়িয়ে শুনছে মীরা। তার মুখে রা নেই। মার্জিয়া বেগম মীরার দিকে আর চোখে তাকিয়ে কাউকে ডাক দিয়ে বললেন, মীরাকে ওর রুমটা দেখিয়ে দে। ওকে? মার্জিয়া বেগমের কথায় মেয়েটা মীরার দিকে তাকিয়ে বলে, আফা আহেন, আপনারে আপনার রুমটা দেখাই দেয়। মীরা মাথা নাড়িয়ে মেয়েটার সাথে রুমে গেল। এত সুন্দর গোছানো ও পরিপাটি ঘর দেখে মীরা অবাক হলো। এই ঘর নাকি কয়েক বছর ধরে বন্ধ পড়ে আছে, কিন্তু এই ঘরটা দেখতে নিত্যদিনের ব্যবহৃত ঘরই লাগছে মীরার কাছে। মীরা মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপু, এই ঘরটা এত সুন্দর আর পরিপাটিও একদিনেই সব করেছো কি করে? মেয়েটি মুখ গোমড়া করে বলল, আপা মানে আপনি আমারে আপু বইলা ডাকেন না। আমি তো সামান্য কাজের মেয়ে এই বাড়ির। আপনি বরং আমাকে আমার নাম ধরেই ডাকেন। মীরা আর চোখে মেয়েটিকে দেখে বলল, নাম কি তোমার? মেয়েটি দাঁত কিলিয়ে হেসে বলে, মিলা। মীরা মুচকি হেসে বলল, বাহ, ভীষণ সুন্দর তো তোমার নাম। এত সুন্দর নাম কে রেখেছে, বাবা নাকি মা? মীরার মুখ আচমকাই কালো হয়ে গেল এ কথা শুনে। হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আমার বুঝ হওয়ার আগে বাপ মা মইরা গেছিল। তারপর চাষিগর মার খেয়ে বড় হয়েছি, তাই জানি না আমার নাম কেডা রাখছে। মীরার কথায় মীরা বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি মন খারাপ করবে এতটা। মীরা জোরপূর্বক হেসে বলে, সমস্যা নাই, আপনি ফ্রেশ হন, আমি যাইয়া আপনাদের জন্য খাবার তৈরি করি। মীরা প্রত্যুত্তরে মুচকি হাসে। মীরা চলে যেতেই মীরা লাগেজ থেকে নিজের প্রয়োজনীয় জিনিস বের করে রাখলো। তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তুমি আমার ঘরে কি করছো মীরা? জামার চেন লাগানোর জন্য মীরা যেই হাত বাড়ালো, অমনি গম্ভীর রাজভারী কণ্ঠস্বর কানে এলো মীরার। আকস্মিক কথায় মীরা তবদা খেল। ভয়ে চোখ দুটো খিচে বন্ধ করে দাঁড়িয়ে রইল মীরা। এখানে তুমি কি করছো? পরিচিত কণ্ঠস্বর শুনে মীরা ঘাড় কাত করলো। আদ্রিককে পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ অবাক হলো। শুকনো ঢোক গিলে বলল, এই ঘরটা তো আমার জন্য বরাদ্দ করা হয়েছে, আপনি কি করছেন এখানে? আদ্রিক ভ্রু কুঁচকে বলল, এটা তোমার জন্য না, আমার জন্য বরাদ্দ করা হয়েছিল। কথা কাটাকাটির শব্দে মীরা দৌড়ে আসলো আদ্রিকের ঘরে। হাঁপাতে হাঁপাতে বলল, আমি পাশের রুম থেকে আপনাকে চিল্লাচিল্লি শুনে আইলাম। সবাই কয় স্বামী স্ত্রীর এত জোরে চিল্লাই ঝগড়া করা শোভাজনক না। মীরার কথায় মীরার চোখ বড় বড় হয়ে গেল। জোয়াল হা করে আদ্রিকের দিকে তাকিয়ে গেল। আদ্রিক মিটিমিটিয়ে হাসছে। মীরা রাগী চোখে আদ্রিকের দিকে তাকাতেই আদ্রিক হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিসের স্বামী স্ত্রী? হ্যাঁ, মীরা চিন্তিত হয়ে বলে, ভাই সাহেব, আপনি আপনার বউকে চিনতে পারছেন না? মীলার কথায় আদ্রিক হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। মীলা চোখ বোকা চোখে তাকাতে আদ্রিক রাম ধমক দিল মীরাকে। মীলা মাথা চুলকে বলে, মীরা আপারে তো এত আগে কখনো এখানে দেখি নাই, তাই ভাবলাম মীরা আপা হয়তো আপনার বউ। মীরা জোরপূর্বক হেসে বলে, এবার আমাকে আমার রুমটা দেখিয়ে দেবে, আমার বিশ্রামের দরকার খুব। মীলা তাড়াহুড়ো করে বলে, জি অবশ্যই আপামনি, আমার সঙ্গে আসুন। খাবার টেবিলে হরেক রকমের খাবার পরিবেশন করা হয়েছে।
গ্রামের বাড়ির তাজা সবজি ও নিজস্ব পুকুরের তাজা মাছ দিয়ে বানানো সব খাবার। গ্রামের বাড়িতে আসার এই এক মজা, সব খাবার পেট পুরে খাওয়া যায়। আমরা সবাই মিলে একদিন মীরার গ্রামে যাব, আমাদের কি নিবে না মীরা? খেতে বসে রসিক কণ্ঠে বলল অরিন। অরিনের কথায় সকলে এক দফা নিজের মুখে চাওয়াচাই করলো। মার্জিয়া বেগম অরিনকে শান্ত কণ্ঠে বললেন, মীরার কেউ নেই। শাহিন হুমায়ুন খেতে খেতে বললেন, এইভাবে কেন বলছো মার্জিয়া? ওর হয়তো কেউ আছে, সেটা তোমরা কেউ জানো না, তাই এইভাবে বলতে নেই। অরিন কিছুটা মন খারাপের ভান করে বলে, সো স্যাড মীরা, আমি তোমাকে কিভাবে সান্ত্বনা দেব ভেবে পাচ্ছি না। তুমি কার কাছে বড় হয়েছ? মীরা সোজাসাপটা উত্তর দিল, এতিমখানায়। অরিন ব্যঙ্গাত্মক সুরে বলে, এতিমখানা? অনেক বাচ্চাদের সাথে, তাই না? সেও তো অনেক ময়লা হবে ওইখানটা। অরিনের এখন কথা কারোই পছন্দ হলো না, বিশেষ করে আদ্রিকের। আদ্রিক গম্ভীর কণ্ঠে অরিনকে বলল, তুইও এতিমখানায় বড় হয়েছিস, ভুলে যাস না। আদ্রিকের কথায় অরিন থতমত খেল, অপমানিত হয়ে নতজানু হয়ে খেতে লাগলো। মার্জিয়া বেগম আদ্রিকের বাহু চেপে ফিসফিস করে বললেন, কথাটা এইভাবে না বললেও পারতি আদ্রিক। ও যে মীরাকে বলেছে তা দেখনি? আর আমি ভুল কিছু কি বলেছি? মীরার তো অপমানিত বোধ হয়নি, তাহলে অরিনের কেন হচ্ছে? নিজের অতীত ও চাইলেও ঢাকতে পারবে না। আদ্রিকের যুক্তির সাথে না পেরে চুপ করে রইলেন মার্জিয়া বেগম। সবার মন ভুলাতে তিনি বললেন, আদ্রিক, তুই তোর ভাই বোনকে নিয়ে গ্রাম থেকে দূরে কিছুদিনের জন্য ঘুরতে যাস, সবার মন ভালো হবে। তারপর না হয় যেই কাজের জন্য এসেছি তা নিয়ে ভাববো। শেষের কথায় বিশেষ পাত্তা দিল না আদ্রিক। খাবার খাওয়া শেষে সবাইকে বলল, আদ্রিকা, নিহাল, তোরা সবাইকে নিয়ে আমার রুমে আয়। কথা শেষ করে মীরার দিকে তাকিয়ে বলল, তুমিও আসবে ওদের সাথে। বলে হন হন করে চলে গেল নিজের রুমে। মীরা আদ্রিকের যাওয়ার পানে হা করে তাকিয়ে নিজে খাওয়ার মনোযোগ দিল। এদিকে আদ্রিকের মীরাকে নিয়ে এত যত্ন যেন সহ্য হলো না অরিনের। এই মুহূর্তে এইখানে তার মীরাকে সহ্য হচ্ছে না। রাগে সে খাবার না খেয়েই উঠে চলে গেল। ভোর হতেই সকলে পরিকল্পিত স্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল। তাদের পরিকল্পনা এত দ্রুত হয়েছে যে মীরা হ্যাঁ বা না বলার সুযোগই পেল না। পেলেও সকলে তাকে কোনো না কোনোভাবে জোর করে নিয়ে যেত। শাল ভালো করে জড়িয়ে শরীরে নিয়ে ঘুমু ঘুমু চোখে পরিবেশে এক নজর চোখ বুলালো মীরা। চারপাশ কুয়াশায় ঢাকা, দূর দূর নেই কোনো কিনারা। কুয়াশায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন চারদিক। শীতল হাতের স্পর্শ কাঁধে পেয়ে মীরা ঘাড় কাত করলো। আদ্রিককে দাঁড়িয়ে থাকতে দেখে নড়ে চড়ে উঠল। আদ্রিক গম্ভীর স্বরে বলে, এইভাবে সংসেজে না দাঁড়িয়ে থেকে গাড়িতে যেয়ে বসো। মীরা গাড়ির দিকে তাকালো। সকালে ঠেলাঠেলি করে জায়গা দখল করে বসেছে কোনোভাবে। মীরা অসহায় দৃষ্টি আদ্রিকের দিকে ফেলে বলল, আমি না গেলে হয় না? আদ্রিক ধমকে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছি শুনতে পাওনি? যাও গাড়িতে গিয়ে বসো। মীরা গোমরা মুখে বলল, বসার জায়গা থাকলে না বসবো? আমার গাড়িতে বসো। আদ্রিকের কথায় মীরা কিছুটা চমকে তার দিকে তাকালো। আদ্রিকের গাড়ি থাকতে সবাই ঠেলাঠেলি করে কোনো এক গাড়িতে বসেছে। যাও বসো। মৃদু স্বরে বলল। আদ্রিক মীরা প্রশ্ন করার সাহস পেল না, তটস্থ পায়ে গাড়িতে যেয়ে বসলো। মীরা বসতেই আচমকা অরিন এসে বলল, মীরা, তুমি বরং ওখানে যেয়ে বসো, আমি আদ্রিকের সাথে বসছি। মীরা বিনা বাক্যে ব্যয় করে উঠে যেতে নিলে মীরার হাত ধরে ফেললো আদ্রিক। গরম চোখে মীরার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে উঠতে বলেছি, চুপচাপ বসো। মীরা শুকনো ঢোক গিলে অরিনের দিকে তাকালো। অরিন চোখের ইশারায় মীরাকে সরে যেতে বলল। মীরা নিজের ছাড়িয়ে যেতেই আদ্রিক মৃদু স্বরে থমকে উঠল। মীরা বলল, আমি তোমাকে একবার যেতে বলেছি। বলেই অরিনের দিকে তাকিয়ে বলল, তুই উঠে এসেছিস কেন? যা গিয়ে বস, মীরা আমার সাথেই বসবে। আদ্রিকের কথাগুলো অরিনের কাছে অপমানজনক লাগলেও বজিয়ে রাখতে বলল, মীরা এখানে তোর সাথে একা একা থেকে কি করবে আদ্রিক? ওইখানে সবাই আছে, মীরা ওদের সাথে থেকে মজা করুক, তুই শুধু শুধু মেয়েটার এনজয়মেন্ট নষ্ট করছিস। আই সেড গো।
আদ্রিকের কথা শুনে অরিনের ঠোঁটের হাসি মিলিয়ে গেল। থতমত মুখে আদ্রিকের দিকে তাকিয়ে চলে গেল। আদ্রিক মীরাকে থমথমে গলায় বলল, গাড়িতে যেয়ে বসো। অরিন আপনার হবু স্ত্রী, তার সাথে এরকম আচরণ করা উচিত হয়নি আপনার। কথা বাড়িও না মীরা। মীরা লম্বা শ্বাস টেনে গাড়িতে উঠে বসলো। আদ্রিকের সাথে কথা বাড়াতে যেন মন চাইল না তার। ইয়ামিন, তোর বউ একটাও কাজ করে না, সারাদিন বিছানায় আর ওর সাথে ফোনে কথা বলে। তুই কিছু বল। বিরক্তিতে ইয়ামিনের কপাল কুঁচকে গেল। ঝাঁজ মিশ্রিত গলায় বলল, তোমার কথাতেই তানহাকে বউ করে এনেছি, এখন কেন এত তোমার সমস্যা তাকে নিয়ে? আরমিনা বেগম আঁচলে মুখ ঢেকে ফ্যাচ ফ্যাচ শব্দ তুলে কেঁদে দিলেন। মন্থর গলায় বললেন, মীরা কি ভালো আছিল, আমার কথার কোনো খেলাফ করতো না, আর এখন তুই একটা কালসাপ বউ করছস। মেয়েটা তোমার পছন্দের ছিল, আর তানহা এখন গর্ভবতী, বাড়ির কাজও করতে পারবে না। ছেলের এহেন রূপে আরমিনা বেগম হতবাক, নির্বাক ভঙ্গিতে তাকিয়ে রইলেন। যে ছেলে ছিল তার বাধ্য, আজ তার মুখের ওপর কিভাবে জবাব দিল ইয়ামিন। মা, আমার জন্য 1 কাপ চা বানিয়ে দিয়েন তো। বিরক্তিমাখা কণ্ঠে যেতে যেতে বলল তানহা, হাতে ফোন বহমান। ইয়ামিন তানহাকে ধমকে বলল, তুমি নিজে বানিয়ে নিতে পারো না তানহা? ব্যস্ত আছি বলেই তোমার মাকে বানাতে বলছি, না হলে আমি জীবনেও তাকে 1 গ্লাস পানিও ঢেলে দিতে বলিনি। তানহার কথায় চোয়াল হা করে তাকিয়ে রইলেন আরমিনা। কিভাবে ছেলের সাথে তাকে মিথ্যে প্রকাশ করলো মেয়েটা? তবে কি মীরাকে বাড়ি থেকে বের করে তিনি কোনো ভুল করেছেন? গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। লম্বা শ্বাস টেনে বলল আদ্রিক। মীরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এখন কি করব আমরা? আমাদেরকে এই রাস্তাতেই থাকতে হবে। তাছাড়া উপায় নেই। আদ্রিকের কথায় হচকুচিয়ে গেল মীরা। ঠোঁট উল্টিয়ে বলল, কি বলছেন? শুধু শুধু ভয় দেখাবেন না। ভয় না, সত্যি। এমন একটা রাস্তায় এসে আটকিয়েছি যে রাস্তায় দিনে মাত্র 2-3টা গাড়ি চলাচল করে। আদ্রিকাকে ফোন করুন। আদ্রিক দীর্ঘশ্বাস ফেলে বলল, চেষ্টা করেছিলাম, নেটওয়ার্ক পাচ্ছি না। এতক্ষণে মনে হয় আদ্রিকারাও পৌঁছে গিয়েছে ওখানে। মীরা গাড়িতে ধপ করে বসে পড়ল। এখন কি হবে? কি আর হবে, এখানেই থাকতে হবে আমাদের এখন। আদ্রিকের কথায় মীরা বলল, আপনি গাড়ি ঠিক করতে পারেন না? পারলে এখানে থাকতে হতো না এখন আমাদের। কিছু তো করতেই পারেন। আদ্রিক মীরার দিকে আর চোখে তাকিয়ে বলল, তুমি যেখানেই আছো আমিও সেখানেই অবস্থান করছি।